তোমার নামের রোদ্দুরে দ্বিতীয় পর্ব। রাত 12:30। পড়ার টেবিলে বসে ফিজিক্স বইয়ের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ চালাচ্ছি আমি, আর আমার দিকে রাগে অগ্নিমূর্তি রূপ ধারণ করে তাকিয়ে আছে ঈশান ভাইয়া। অবশ্য তার রেগে থাকারই কথা, কারণ গত 3 ঘন্টা ধরে সে আমাকে একই নিয়মের অন্তত 100টা ম্যাথ বুঝিয়েছে। তারপরেও এখনো পর্যন্ত নিয়মটা আমার মাথায় ঢোকেনি, আর ঢুকবেই বা কী করে? ম্যাথ বোঝানোর সময় যদি আমি খাতার দিকে না তাকিয়ে ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে থাকি। ঈশান ভাইয়াকে এত কাছ থেকে দেখার সুযোগ আমার আর কবে হয়? তাই আমি এই সুযোগটা মিস করতে চাইনি। যদিও সে আমার না, তবুও আমি তাকেই ভালোবাসি। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? আসলে ভালোবাসাটাই বড় অদ্ভুত। পৃথিবীতে একপাক্ষিক ভালোবাসাগুলো পরিণতি সবসময় এরকমই হয়। একপাক্ষিক ভালোবাসাগুলোর পরিণতি শুধুই উপেক্ষা, অপমান আর লাঞ্ছনা। রাতের আঁধারে খানিক নিশ্চুপ কান্না আর এক বুক দীর্ঘশ্বাস ছাড়া আমাদের আর কিছুই প্রাপ্তি থাকে না। আমার ভাবনার মাঝে ঈশান ভাইয়া বলে উঠল, ম্যাথটা কি তোর আজ রাতে কমপ্লিট হবে? আর কতক্ষণ লাগবে? ঈশান ভাইয়ার কথা শুনে আমি তার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বললাম, আমার না খুব ঘুম পাচ্ছে। অঙ্কটা কাল সকালে উঠে কমপ্লিট করে নেব অনুযোগে সুরোয়। একদম না, আগে ম্যাথটা সলভ করবি, দেন ঘুমোতে যাবি। যতক্ষণ না পর্যন্ত তুই ম্যাথটা সলভ করতে পারিস তোর কোনো ছুটি নেই। আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, ঈশান ভাইয়া প্লিজ। ঈশান ভাইয়া ধমক দিয়ে বলল, বললাম তো আগে ম্যাথ সলভ করবি, দেন ঘুমোতে যেতে পারবি। এমন করছো কেন? আমি তো বললাম সকালে ঘুম থেকে উঠে আমি অঙ্কটা সলভ করে দেব। প্লিজ এখন ঘুমোতে যেতে দাও। আর তাছাড়া কথায় আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স সাম ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুমোতে যাও এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একজন মানুষকে সুস্থ, ধনী এবং জ্ঞানী করে তোলে। আমি তো এমনিতে একটা গর্ধ, তার উপর এত রাত জেগে থাকলে আমার জ্ঞান শক্তি আরও কমে যাবে। আর তাছাড়া আজকে সকালে একটা ম্যাগাজিনে পড়লাম, রাতে দেরি করে ঘুমাতে গেলে নাকি অকাল মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। আমার বাবা এত তাড়াতাড়ি মরে যাওয়ার ইচ্ছা নেই। সবে তো মাত্র বিয়েটা করেছি, লাইফে আরও কত কী করার বাকি। আমার কথা বলা শেষ হতে ঈশান ভাইয়া আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, অন্তি, আমি জানি তুই অতিরিক্ত বেশি কথা বলতে পছন্দ করিস, বাট তোর এই অতিরিক্ত বকবকানির জন্য যে আমি তোকে এখন একটা চড় মারবো না, তার কি সন্দেহ আছে? ঈশান ভাইয়ার মুখে থাপ্পড়ের কথা শুনে আমার বাম হাতটা অটোমেটিক আমার বাম গালে চলে গেল। কারণ ঈশান ভাইয়া যে কোনো মুহূর্তে গালে একটা চড় মারতে পারে তাতে কোনো সন্দেহ নেই। কারণ ঈশান ভাইয়ার স্বভাবই এরকম, সব সময় দুর্বলের ওপর অত্যাচার করা। না বাবা, আমি এখন আর ঈশান ভাইয়ার চড় খেতে চাই না। মনে মনে ফিজিক্স খাতার দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে কলম নাড়ছি। হঠাৎ ঈশান ভাইয়া বলে উঠল, তাতে কি অঙ্কটা আজ রাতে তো শেষ হবে? ঈশান ভাইয়ের কথা শুনে আমি ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে তার দিকে তাকাতেই ঈশান ভাইয়া বলল, দে, আমি করে দিচ্ছি, আর এবার ভালো করে মন দিয়ে দেখ। আমি মুচকি হেসে খাতা আর কলমটা তার দিকে এগিয়ে দিলাম। ঈশান ভাইয়া আমাকে অঙ্ক বোঝাচ্ছেন আর আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। কি স্নিগ্ধ লাগছে মানুষটাকে। আমাকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশান ভাইয়া আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে ধমক দিয়ে বলে উঠল, তোকে আমি অঙ্ক বোঝাচ্ছি আর তুই হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস? আমার মুখ কি ব্ল্যাকবোর্ড যে আমার মুখের দিকে তাকিয়ে আছিস? এদিকে মন দে। ঈশান ভাইয়ার ধমক শুনে আমি আমার দৃষ্টি ফিরিয়ে ঈশান ভাইয়ার অঙ্ক বোঝানোর দিকে মনোযোগ দিলাম। এবার ঈশান ভাইয়া আমাকে অঙ্কটা একবার বোঝাতেই আমি অঙ্কটা বুঝতে পারলাম। ম্যাথ সলভ করা শেষ হলে ঈশান ভাইয়া বলল, যা এখন গিয়ে ঘুমিয়ে পড়, আর কাল সকাল সকাল ঘুম থেকে উঠবি। আচ্ছা।
কথাটা বলে খাটের কাছাকাছি আসতেই আমি আবার ঈশান ভাইয়ার কাছে ফিরে এলাম। আমাকে দেখে ঈশান ভাইয়া বলল, কি হলো? ঘুমাতে বললাম, যা ঘুমা। আমি ঠোঁট উল্টে বললাম, কোথায় ঘুমাবো? ঈশান ভাইয়া বিরক্ত হয়ে বলল, কোথায় ঘুমাবি মানে? মানে তুমি তো নিশ্চয়ই আমাকে তোমার খাটে শুতে দেবে না, তাহলে আমি কোথায় ঘুমাবো? ঈশান ভাইয়া বলল, তুই খাটে শুয়ে পড়, আমি সোফায় ঘুমাবো। আচ্ছা। আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি আর ঈশান ভাইয়া সোফায় বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছেন। আমাকে এইভাবে মোচড়ামুচড়ি করতে দেখে ঈশান ভাইয়া বলল, এই না বললি খুব ঘুম পাচ্ছে, তাহলে ঘুমাচ্ছিস না কেন? ঈশান ভাইয়ার কথায় আমি ঠোঁট উল্টে বললাম, আসলে লাইট অন করা থাকলে আমার ঘুম আসে না। আমার কথার প্রতিউত্তরে ঈশান ভাইয়া কিছু বললেন না। ল্যাপটপ বন্ধ করে লাইটটা অফ করে ডিম লাইট অন করে সেও শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেছে। আমার চোখে এখনো ঘুম বাবাজি ধরা দেয়নি। আসলে আমার একবার ঘুম ঘুম ভাবটা কেটে গেলে আর সহজে ঘুম আসতে চায় না। আমি ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম উনি ঘুমিয়ে পড়েছেন কিনা। ডিম লাইটের লালচে আলোয় দেখা যাচ্ছে ঈশান ভাইয়া কাত হয়ে উল্টো দিকে শুয়ে আছেন। তার মানে উনি ঘুমিয়ে পড়েছেন। এভাবে আমি বালিশটা নিচ থেকে আমার প্রাণপ্রিয় মোবাইলটা বের করলাম। কাঁথা দিয়ে ভালো করে মাথা ঢেকে আমি মেসেঞ্জারে বেস্টুর সাথে চ্যাটিংয়ে করছিলাম। নানু বাড়ি যাওয়ার পর থেকে আর ওর সাথে ভালোভাবে কথাই হয়নি, তাই সে আমার উপর খুব রাগ করেছে। আর এখন আমি তার রাগ ভাঙাচ্ছিলাম। হঠাৎ করে কেউ এক টান দিয়ে আমার মাথা থেকে কাঁথাটা সরিয়ে ফেলল। আমি কে বলে ধরফড়িয়ে বিছানায় উঠে বসলাম। পাশে তাকাতেই দেখি ঈশান ভাইয়া দাঁড়িয়ে আছে। আল্লাহ, এখন আমার কি হবে? মনে মনে। ঈশান ভাইয়া আমার দিকে কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই না তোর ঘুম ঘুম পাচ্ছিল, ঘুমের চোটে একবারে শহীদ হয়ে যাচ্ছিলি, তাহলে এখন না ঘুমিয়ে ফোন টিপাটিপি করছিস কেন? এই রে, ঈশান ভাইয়া তো খুব রেগে গেছে। এখন আমি কি বলবো মনে মনে। তারপর আমি তার দিকে তাকিয়ে ভয়ে আমতা আমতা করে বললাম, না মানে আসলে। আমার কথা শেষ না হতে ঈশান ভাইয়া টান মেরে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। তোর আর আসলে নকলে করতে হবে না, সব সময় শুধু ফাঁকিবাজি। আজ থেকে যতদিন পর্যন্ত তোর পরীক্ষা শেষ হয় ততদিন পর্যন্ত এই মোবাইল আমার কাছে থাকবে। আর তোর কারোর সাথে কথা বলার দরকার হলে আম্মুর ফোন দিয়ে বলবি। কথাটা বলে ঈশান ভাইয়া আবার নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। আর আমি মেজাজ খারাপ করে বসে রইলাম। ঈশান ভাইয়া বললেন, শুয়ে পড়, কাল আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। জানি ঈশান ভাইয়ের কাছ থেকে মোবাইলটা এখন হাজারবার চেয়েও কোনো লাভ নেই। অগত্যা আমিও শুয়ে পড়লাম। ভোরবেলা ঘুমের মধ্যে উপলব্ধি করলাম আমার উপর বৃষ্টি হচ্ছে। তাই আমি ধরফড়িয়ে বিছানায় উঠে বসলাম। চোখ কচলাতে কচলাতে সামনের দিকে তাকিয়ে দেখলাম ঈশান ভাইয়া একটা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে উনি আমার ঘুম ভাঙানোর জন্য আমার চোখে পানির ছিটা দিচ্ছে। আমি তার দিকে তাকিয়ে মন খারাপ করে বললাম, আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর তুমি এভাবে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। তোকে না আমি সকালবেলা ওঠার আগে থেকে উঠতে বলেছি, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। এখন তো ভোরের আলো ফোটেনি। ভোরের আলো তো কি হয়েছে, ফজরের আজান তো দিয়েছে। এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ পড়বি। নামাজ কালাম তো মনে হয় জীবনে কোনোদিন পড়িস না। দেন 1 ঘন্টা কোরআন শরীফ তালাওয়াত করবি। কোরআন তালাওয়াত করতে পারিস তো? 1 ঘন্টা কোরআন শরীফ পাঠ করে তারপর পড়তে বসবি। আমি নিচে আমার রুমে এসেছি শাওয়ার নিতে, কারণ উপরে ঈশান ভাইয়া ওয়াশরুমে ঈশান ভাইয়া শাওয়ার নিচ্ছে। ওয়াশরুমে ঢুকে দেখি কলে পানি আসছে না, তাই আমি জামা কাপড় নিয়ে আবার ঈশান ভাইয়ের রুমে চলে এলাম। এতক্ষণে হয়তো ঈশান ভাইয়া গোসল শেষ হয়ে গেছে। রুমে এসেই দেখলাম ওয়াশরুমের দরজা খোলাই আছে, তাই আমিও ওয়াশরুমে তাড়াতাড়ি ঢুকে গেলাম, কারণ একটু পর আমাকে আবার কোচিংয়ে যেতে হবে। কিন্তু ওয়াশরুমে ঢুকে
যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শাওয়ারের নিচে অর্ধনগ্ন অবস্থায় মাথা নিচু করে ঈশান ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তাকে এভাবে দেখে একটা চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে ঈশান ভাইয়া এসে হাত দিয়ে আমার মুখ চেপে ধরলেন। এভাবে চিল্লাচ্ছিস কেন? কানে তালা লেগে গেল। চুপ কর। ঈশান ভাইয়া মুখে হাত দিয়ে রাখায় আমি কথা বলতে পারছিলাম না, তাই শব্দ করছি। ঈশান ভাইয়া রেগে বলল, কি করছিস? আমি চোখের ইশারায় ঈশান ভাইয়াকে আমার মুখ থেকে হাতটা সরাতে বললে সে আমার মুখ থেকে তার হাতটা সরিয়ে বলল, ওফ সরি। আমি একটু মুচকি হাসি দিয়ে ওয়াশরুম থেকে চলে আসতে নিলে পেছন থেকে হ্যাঁচকা টেনে তার কাছে আনলো, যার ফলে আমার পিঠ গিয়ে বাড়ি খেলো ঈশান ভাইয়ার বুকের সাথে। ওনার সাথে আমিও ভিজে একাকার হয়ে যাচ্ছি। ঈশান ভাইয়া আমার চুলে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে আছেন, তার সাথে আমিও আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমার মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। আমি শত চেষ্টা করেও নিজের জায়গা থেকে এক বিন্দুও নড়তে পারছি না। একটু পর হঠাৎ তার কিছু একটা মনে পড়তেই ঈশান ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে ওয়াশরুম থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় শুধু বললেন, তুই চেঞ্জ করে নে, আমি পরে আসছি। ডাইনিং টেবিলে আমি, খালামণি, ঈশান ভাইয়া একসাথে বসে ব্রেকফাস্ট করছি। আজ বাবাই বাসায় নেই। বাবাই অফিসের একটা কাজে কালই ঢাকার বাইরে গেছেন। খাওয়ার সময় খালামণি আমাকে উদ্দেশ্য করে বলল, অন্তি, আজ থেকে আর ঈশানকে তুই ঈশান ভাইয়া বলে ডাকবি না, শুধু ঈশান বলে ডাকবি। আমি ঠোঁট উল্টে বললাম, খালামণি কি বলছো তুমি? ঈশান ভাইয়াকে ভাইয়া বলে ডাকা তো আমার জন্মের পর থেকে অভ্যাস। আমার কথাই খালামণি বলল, অভ্যাসটা পাল্টাতে হবে, কারণ তোরা এখন স্বামী স্ত্রী। আর ঈশান, তুইও অন্তিকে তুই বলে তুই তুকারি করবি না, এখন থেকে তুমি বলে ডাকবি। তুমি বলতে হবে কেন? ও আমার থেকে 7 বছরের ছোট, আমি ওকে তুমি বলে ডাকতে পারবো না। খালামণি বলল, তুমিতে কি হয়েছে? ও এখন তোর স্ত্রী, তোর অর্ধাঙ্গিনী। স্ত্রীকে সম্মান করতে শেখ। খালামণির কথার প্রতি উত্তরে ঈশান ভাইয়া আর কিছু বলল না, চুপচাপ খাবার খেতে লাগলো। আমিও চুপচাপ খাচ্ছি। খাওয়া শেষ হলে আমি খালামণিকে উদ্দেশ্য করে বললাম, খালামণি, আমার নাস্তা করা শেষ, আমি কোচিংয়ে গেলাম। ঈশান ভাইয়া বলল, একটু ওয়েট কর, আমিও আসছি, তোকে ড্রপ করে দেব। ঈশান ভাইয়ার কথার প্রতি উত্তরে আমি কিছু না বলে শুধু মুচকি হেসে উপরে ঈশান ভাইয়ার রুমে চলে এলাম। রুমে এসে রেডি হয়ে বইপত্র নিয়ে আমি কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু এখনো কোনো রিক্সা দেখা মেলেনি। তাই বিরক্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছি। এমন সময় পেছন থেকে ঈশান ভাইয়া এসে বলল, তোকে না একটু ওয়েট করতে বললাম, তুই ওয়েট না করে চলে এলি কেন? চল, গাড়িতে চল। ঈশান ভাইয়ার কথায় আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোমাকে অত ভাবতে হবে না ঈশান ভাইয়া, আমি একাই যেতে পারবো। আর তাছাড়া এর আগে তো আমি একাই যেতাম। আগে একা যেতি সেটা ঠিক আছে, বাট এখন থেকে আর যাবি না। এখন থেকে যেহেতু তুই আমার রেসপন্সিবিলিটি, সুতরাং আমিই তোকে ড্রপ করে দেব, কারণ আমি আমার কর্তব্যে কোনো খামতি রাখতে চাই না। ঈশান ভাইয়ার কথায় কিছু না বলে চুপচাপ তার গাড়িতে গিয়ে বসলাম। ঈশান ভাইও চুপচাপ এসে ড্রাইভ করতে শুরু করলো। তারপর কলেজে আসার আগে পর্যন্ত তার সাথে আর কোনো কথা হয়নি। কলেজের সামনে এসে গাড়ি থেকে নামার সময় ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললাম, আসি। কোচিং ক্লাসে এসে আমি বেস্টুর পাশে সিটটাতে বসেছি, কিন্তু ম্যাডাম আমার ওপর প্রচণ্ড রেগে আছে। ভুলেও আমার দিকে তাকাচ্ছে না। সে ঋতুর দিকে মুখ ফিরিয়ে বসে আছে। জ্যোতি আর ঋতু হচ্ছে আমার বান্ধবী, কিন্তু জ্যোতির সাথে আমার সখ্যতাটা একটু বেশি। আমি জ্যোতির হাত ঝাঁকিয়ে ঠোঁট উল্টে বললাম, ওই কথা বলছিস না কেন? আমার কথায় জ্যোতি আমার দিকে তাকিয়ে বলল, কে গো আপনি মহাশয়? আপনাকে তো আমি চিনতে পারছি না। জ্যোতির কথায় আমি তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে ঠোঁট উল্টে বললাম, ঢং করিস? আমার কথায় সে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে রাগী গলায় বলল,
আমি ঢং করি, তাই না? ঢং তো তুই করিস। আমি ইনোসেন্ট মার্কা ফেস করে বললাম, আমি আবার কি করলাম? কি করলি মানে? আমি এই কদিন ধরে তোকে কতবার ফোন করছি, আর তোর ফোন ধরার সময় নেই, আর ধরলেই 2 মিনিটের মধ্যে রাখি শুরু করে দিস। আসলে খুব ব্যস্ত ছিলাম, বুঝতেই তো পারছিস, বিয়ে বাড়ি বলে কথা। সেটা না হয় মানলাম, এতদিন ঐশী আপুর বিয়ের জন্য ব্যস্ত ছিলি, তাই বেশি কথা বলতে পারিসনি। বাট কাল দুপুরে আমি নিজে থেকে তোকে কল করলাম, তুই রিপ্লাই না দিয়ে অফলাইনে চলে গেলি। রাতেও সেম কাজ করলি। রাতে তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ফোন দিলাম, আর তুই ভিডিও কল দেওয়ার কথা বলে উধাও হয়ে গেলি। জানিস আমি তোর জন্য রাত 3:30 অবধি জেগেছিলাম। আমার যে কাল তোর উপর কী পরিমাণ রাগ উঠেছিল আমি তোকে বোঝাতে পারবো না। আমি জ্যোতির দিকে তাকিয়ে বললাম, এই কান ধরছি, প্লিজ ক্ষমা করে দে। কান ধরে আমার কান ধরা দেখে জ্যোতি মিষ্টি হেসে বলল, আচ্ছা ক্ষমা করে দিলাম, বাট তোর ফোন কোথায়? সকালে তো বারবার ফোন করলাম, শুধু সুইচ অফ বলে। আমি জ্যোতিকে মন খারাপ করে বললাম, আমার ফোন ঈশান ভাইয়া নিয়ে নিয়েছে, তাই তো আমি রাতে তোকে কল দিতে পারিনি। ঈশান ভাইয়া তোর ফোন কেন নিয়েছে? জ্যোতির কথার প্রতিউত্তরে আমি কিছু বলতে যাব তার আগেই সুজিত স্যার ক্লাসে প্রবেশ করলেন। উনি আমাদের ইংলিশ স্যার, খুব কড়া। ওনার ক্লাসে কথা বললে তিনি সোজা তাকে ক্লাস থেকে বের করে দেন। কোচিং শেষে কলেজের গেটে কাছাকাছি আসতেই ঋতু বলল, ওই দেখ ঈশান ভাইয়া। ঋতুর কথা মতো আমি গেটের বাইরে তাকাতেই দেখতে পেলাম সেখানে ঈশান ভাইয়া তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। জ্যোতি ফোড়ন কেটে বলল, তার মানে তোদের মধ্যে ভালোই প্রেম চলতেছে। জ্যোতির কথায় আমি আনমনে বললাম, না, এটা দায়িত্ববোধের খেলা চলছে। খেলাটা শেষ হয়ে গেলে আমি আমার পথে আর ঈশান ভাইয়ার পথে। জ্যোতি খানিকটা অবাক হয়ে বলল, মানেটা পরে বলবো, এখন যাই, তা না হলে ঈশান ভাইয়া আবার আমার ওপর গুলি ছুড়তে শুরু করবে। আমি মুচকি হেসে বললাম। কথাটা বলে ওদেরকে আর কিছু বলতে না দিয়ে আমি চলে আসলাম। এখন আবার এসব কথা তুলতে আমার মোটেও ভালো লাগছে না। ঈশান ভাইয়া ড্রাইভ করছে আর আমি চুপচাপ তার পাশের সিটে বসে আছি। ড্রাইভ করতে করতে ঈশান ভাইয়া বলে উঠল, মন খারাপ? হঠাৎ ঈশান ভাইয়ার কথা শুনে আমি নড়ে চড়ে বসলাম। ঈশান ভাইয়া কি কথাটা আমাকে বলছে? আমি তার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললাম, মন খারাপ থাকতে যাবে কেন? ঈশান ভাইয়া বলল, তাহলে আজ এত চুপচাপ আছিস কেন? তুই তো কোনো দিন এত চুপচাপ থাকার মানুষ না। ঈশান ভাইয়ার কথায় আমি পরিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকালাম। সে একমনে ড্রাইভ করছে আর মুচকি হাসছে। তার এরকম হাসির কারণটা আমি মোটেও বুঝতে পারলাম না। হঠাৎ করে ঈশান ভাইয়া কি হলো কে জানে, আজকাল ঈশান ভাইয়া একটু বেশিই ভাবছে আমাকে নিয়ে, ঠিক আগের মতো। ঈশান ভাইয়াকে আমি ভালোবাসি কথাটা বলার আগে তার সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই ছিল, আমাকে বেশ কেয়ার করতো। ঈশান ভাইয়ের কাছে কোনো আবদার করলে ফেলতেন না, কিন্তু ঈশান ভাইয়াকে আমার ভালোবাসার কথাটা বলার পর থেকে সে আমাকে একদমই সহ্য করতে পারে না। আমার ভাবনার মাঝে ঈশান ভাই আবার বলে উঠল, ফ্রেন্ডদের সাথে ঝগড়া করেছিস নাকি? হঠাৎ ঈশান ভাইয়ের এমন রসিকতা করা দেখে আমি খানিকটা জ্বলে উঠলাম। ঝাঁঝালো গলায় বললাম, তোমার কি মনে হয় আমি অলওয়েজ শুধু ঝগড়া করি? আমাকে এভাবে রাগতে দেখে ঈশান ভাইয়া আমাকে আরেকটু খেপানোর জন্য বলল, তা নয় তো কি, তোর কাজই তো হচ্ছে মানুষের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করা। অলওয়েজ সবার লাইফে একটা শাকচুন্নির রোল প্লে করিস, আর তোর এই কাজের জন্য সাফার করতে হয় অন্যদেরকে। ঈশান ভাইয়ার কথাটা মজার ছলে বললেও সেটা আমার বুকে গিয়ে তীরের মতো আঘাত করলো। ঈশান ভাইয়া তো ভুল কিছু বলেনি, সত্যিই তো আমার একটা বোকামির জন্য আজ ঈশান ভাইয়াকে এতটা সাফার করতে হচ্ছে। আমি যদি ঈশান ভাইয়াকে বিয়ে করতে রাজি না হতাম, তাহলে ঈশান ভাইয়া এতদিনে অরিন আপুকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারত। কথাটা ভেবে আমি নিজের ভাবনার জগৎ থেকে
ইতি ঘটিয়ে ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে সহজ স্বাভাবিক কণ্ঠে বলে উঠলাম, যেমন তোমাকে সাফার করতে হচ্ছে। ঈশান ভাই আমার কথার ভাবার্থটা বুঝতে পেরে পরিস্থিতিটা সামলে নিতে বলল, আমি কিন্তু কথাটা সেটা মিন করে বলিনি, জাস্ট এমনি মজা করে বলেছি। আমি ঈশান ভাইয়ার কথার প্রতি উত্তরে আর কিছু বললাম না। ঈশান ভাইয়া বলল, আইসক্রিম খাবি? আইসক্রিম ইজ মাই ফেভারিট। আইসক্রিম কথাটা শুনলে আমার সব রাগ অভিমান আইসক্রিমের মতোই মুহূর্তে গলে যায়। কিন্তু আজ কেন জানি না আইসক্রিমের কথা শুনেও নিজের মধ্যে কোনো উৎসাহ খুঁজে পেলাম না। আমি ঈশান ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে একটা কৃতজ্ঞতাসূচক হাসির রেখা টেনে বললাম, না, আজ আইসক্রিম খেতে যেতে পারবো না। বিকেল 3টে থেকে কেমিস্ট্রির প্রাইভেট আছে। আমাকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার সেখানে যেতে হবে। আমার কথায় ঈশান ভাইয়া শুধু বলল, ও। তারপর পরিবেশটা আবার নীরব। ঈশান ভাইয়ের মতো ড্রাইভ করছে আর আমি আমার মতো বসে আছি। বাসার সামনে এসে ঈশান ভাই আমাকে নামিয়ে দিলেন। তারপর সে গাড়ি ঘুরিয়ে আবার তার অফিসে চলে গেলেন। আজ যেহেতু রবিবার, সে হিসেবে আর প্রাইভেট আছে, কিন্তু প্রান্ত বলল আজ নাকি প্রাইভেট অফ, স্যার কোথাও যেন যাবেন। প্রান্ত আমার ক্লাসমেট, ঈশান ভাইয়াদের বাসার পাশেই ওদের বাসা। দেখতে খুব সুদর্শন, হ্যান্ডসাম, তবে স্বভাবটা একদমই উল্টো। নাম্বার 1 মিথ্যুক। সারাদিন ছেঁচড়া মতো মেয়েদের পেছন পেছন ঘোরায় তার একমাত্র কাজ। লেখাপড়ার সাথে তার কোনো যোগসূত্র আছে কি না কে জানে। প্রান্ত প্রাইভেটে যাওয়া শুধু মেয়েদের সাথে লাইন মারার জন্য। ওর এসব স্বভাবের জন্য আঙ্কেলের কাছেও ও যে আরও বকুনি শুনবে, তবুও তার মধ্যে চেঞ্জ হওয়ার কোনো নামগন্ধ নেই। এখন আমি বুঝতে পারছি না কি করব, প্রাইভেটে যাব নাকি যাব না। প্রান্তের কথা শুনে প্রাইভেটে না গিয়ে পরে যদি শুনি আজকে প্রাইভেট ছিল, তাহলে ঈশান ভাইয়া আমাকে আর আস্ত রাখবে না। জ্যোতিকে বরং ফোন করে জিজ্ঞেস করি। কিন্তু এখন আমি ওকে ফোন করব কি করে? আমার কাছে তো মোবাইলটা নেই। তাই আমি খালামণির কাছে গেলাম। আসবো খালামণি? খালামণি বিছানায় আধশোয়া হয়ে বসে বই পড়ছিলেন। হঠাৎ আমার কণ্ঠ শুনে খালামণি দরজার দিকে তাকালো। তারপর মিষ্টি হেসে বলল, তোকে আবার আমার ঘরে পারমিশন নিয়ে আসতে হবে? খালামণি সবসময় এই কথাটা বলে, তবুও প্রতিবার আমি তার রুমে আসার সময় তার পারমিশন নিয়ে আসি, কারণ এটা আমার অভ্যাস। খালামণি আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, কিছু বলবি? আমি মাথা হেলিয়ে বললাম, হ্যাঁ, কি বলবি? আমি বললাম, খালামণি তোমার ফোনটা একটু দেবে? আমার ফোন দিয়ে তুই কি করবি? জ্যোতিকে একটু ফোন করব। ও, ওই তো আমার ফোন। কিন্তু তোর ফোন কি হয়েছে? আমি বললাম, আমার ফোন ঈশান ভাইয়া নিয়ে নিয়েছে। আমার কথায় খালামণি ধমকে সুরে বললেন, আবার ভাইয়া বলছিস? তোকে না ঈশানকে আর ভাইয়া বলতে মানা করেছি? আমি ঠোঁট উল্টে বললাম, সরি, আসলে অনেক দিনের অভ্যাস তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। তারপর থেকে আর ভাইয়া ডাকবো না। খালামণি বলল, এখন বল, আমার ছেলে তোর মোবাইল কেন নিয়ে নিয়েছে? আমি ঠোঁট উল্টে মন খারাপ করে বললাম, কাল রাতে ঘুম আসছিল না, তাই একটু ফেসবুকিং করছিলাম। হঠাৎ করে ঈশান ভাইয়া এসে আমার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিল। একদম ঠিক করেছে। রাত্রেবেলা না ঘুমিয়ে ফোনটা টেপাটিপি করিস কেন? তুমিও তোমার ছেলের পক্ষই নিলে। যাও, তোমাদের সাথে আর কথাই বলবো না। আজ বাবাই আসুক, মা ছেলের নামে বিচার দেব তার কাছে। আমার এমন বাচ্চাদের মতো কথা শুনে খালামণি হাসলেন, বললেন, পাগলি একটা। আমি খালামণির থেকে মোবাইলটা নিয়ে জ্যোতিকে ফোন দিলাম। ও যা বলল, প্রান্ত মিথ্যা কথা বলেছে, আজ প্রাইভেট আছে। আমি এটা ভেবে পাই না মানুষ এত মিথ্যা কথা কিভাবে বলতে পারে। আজ বেটাকে একবার হাতের কাছে পাই, ওকে মজা বুঝিয়ে দেবো। ওর জন্য একটু হলে ঈশান ভাইয়ার কাছে আমি বকা খেতে যাচ্ছিলাম। আমি রুমে এসে রেডি হয়ে তাড়াতাড়ি প্রাইভেটে চলে গেলাম। আজকে শুধু প্রান্ত প্রাইভেটে আসো, ওকে বোঝাবো আমি কি জিনিস। কিন্তু প্রাইভেটে এসে দেখলাম প্রান্ত আসেনি। ব্যাটা নিশ্চয় কারোর সাথে লাইন মারতে ব্যস্ত। তাতে কি, আজকে বাসায় গিয়ে আঙ্কেলের কাছে বিচার দেব।
তারপর চাঁদু বুঝতে পারবে মজা। আমার সাথে ফাজলামি করা, তাই না? সন্ধেবেলা মগরিবের নামাজের পর সকালে ঈশান ভাইয়া দেওয়া ম্যাথ সলভ করার চেষ্টা করছি। এমন সময় ঈশান ভাইয়া রুমে এলেন। সে এসে পড়ার টেবিলে একটা বাক্স রাখলেন। আমি ভালোভাবে খেয়াল না করেই তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? ঈশান ভাইয়া তার গা থেকে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আইসক্রিম। আমি বাক্সটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, এটা তো আইসক্রিমেরই বক্স। আমি খানিকটা অবাক হয়ে বললাম, এটা দিয়ে আমি কি করব? তোকে তো দুপুরে বেলা আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে চাইলাম, বাট তুই রাজি হলি না। কিন্তু আমি জানি তোর আইসক্রিম ঠিকই খেতে ইচ্ছে করছিল, তাই নিয়ে এলাম। ঈশান ভাইয়ার কথায় আমি তার দিকে চোখ তুলে তাকালাম। হঠাৎ করে ঈশান ভাইয়া কেন এত ভাবছে আমার জন্য? সবটাই কি তার দায়িত্ববোধ, নাকি দায়িত্ববোধের আড়ালে কোথাও না কোথাও আমার জন্য তার মনে ভালোবাসাও লুকিয়ে আছে? আমার এভাবে তাকানো দেখে ঈশান ভাইয়া খানিকটা ভড়কে গেল। সে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি মুচকি হেসে বললাম, না, কিছু না। ঈশান ভাইয়াও আর কিছু বলল না। টাওয়েল নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেলেন। আগামীকাল জন্মাষ্টমীর ছুটি, তাই আমাদের কোচিং অফ। আর আমার ছোটবেলা থেকে একটা স্বভাব হচ্ছে, যেদিন স্কুল বন্ধ থাকে তার আগের দিন রাতে আমি পড়াশোনার ধার কাজ দিয়েও যাই না। কিন্তু ঈশান ভাইয়ার ভয়ে আমাকে আজ পড়তে বসতে হয়েছে। 10টা বাজতে না বাজতে আমি ঈশান ভাইয়াকে বললাম, ঈশান ভাইয়া, আমার এখন খুব ঘুম পাচ্ছে। কাল তো কোচিং অফ, আমি কাল সব কমপ্লিট করব। আমার কথা ঈশান ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে কয়েক সেকেন্ড কিছু একটা ভাবলো, তারপরে বলল, আচ্ছা যা ঘুমিয়ে পড়। বাবা, ঈশান ভাইয়ার এত ভালো হয়ে গেল কবে থেকে? যাই হোক, আমি গিয়ে আমার ঘুমিয়ে পড়ি, কারণ ঘুম ইজ মাই লাভ। আমার জীবন মরণ সব কিছুই। আই লাভ ইউ মাই সুইট ঘুম। মনে মনে আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার প্রাণপ্রিয় ফোনটার কথা মনে পড়ে যেতেই আমি শোয়া থেকে উঠে বসলাম। ঈশান ভাইয়ার কাছ থেকে এখন আমার জানুটা ফেরত নিতেই হবে, কারণ ওকে ছাড়া আমার ঘুম আসে না। বর্তমানে ঈশান ভাইয়া সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছে, আর আমি সেখানে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি না ঈশান ভাইয়ার থেকে কিভাবে চাইব। ঈশান ভাইয়া যে টাইপের ঘাড়তেরা, যদি ফোন ফেরত না দেয়। ঈশান ভাইয়া এইরকম, সে একবার যা বলে তাই করে। ঈশান ভাইয়া যেহেতু বলেছে পরীক্ষার পর আমার ফোন ফেরত দেবে, সো মহাভারত অশুদ্ধ হয়ে গেলেও সে পরীক্ষার পরই আমার ফোন ফেরত দেবে। আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান ভাইয়া ল্যাপটপের স্ক্রিনে থেকে তার দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি হলো? এখানে এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর না খুব ঘুম পেয়েছে? যা গিয়ে ঘুমিয়ে পড়, আমার কাজে ডিস্টার্ব করিস না। আমি বললাম, আমার মোবাইলটা ফেরত দাও। এত রাতে মোবাইল দিয়ে তুই কি করবি? আমার বয়ফ্রেন্ডকে কল দেব। কোনো সমস্যা আছে? একটু রাগী গলায়। আমার কথা ঈশান ভাইয়া সোফায় গা এলিয়ে দিয়ে ভাবলেশহীন কণ্ঠে বলল, তোর বয়ফ্রেন্ডকে তুই ফোন করবি, আমার সমস্যা থাকতে যাবে কেন? এমনিতেই ফোনের জন্য আমার মেজাজ খারাপ হয়ে আছে, তার উপর ঈশান ভাইয়ার এমন দায়সারা গোছের কথা শুনে মেজাজটা আরও বিগড়ে গেল। আমি ঝাঁঝালো গলায় বললাম, তোমার যখন কোনো সমস্যা নেই তাহলে আমার ফোন আমাকে ফেরত দাও। ঈশান ভাইয়া নাছোড়বান্দা গলায় বলল, কালকে তো বলেছি তোর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোর ফোন ফেরত পাবি না। আমি বললাম, প্রমিস করছি আমি আর কোনো দিন রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে ফেসবুক চালাবো না। প্লিজ এখন ফোনটা দাও। আমার কথা শুনে ঈশান ভাইয়া কয়েক সেকেন্ড কিছু একটা ভাবলো, তারপর আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আচ্ছা, তোর ফোন তোকে ফেরত দেব, তবে একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? এই দুদিন তোকে আমি যে অধ্যায়গুলো পড়িয়েছি, কাল বিকেলে ওই অধ্যায়গুলোর ওপর তোর একটা পরীক্ষা নেব। সেই পরীক্ষায় যদি তুই ফুল মার্কস পাস তবেই আমি তোকে ফোনটা দেব। ঈশান ভাইয়ার কথায় আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, ফুল মার্কস পেতে হবে? নয়, হ্যাঁ। আমার কন্ডিশনে রাজি থাকলে বল।
আর রাজি না থাকলে জাগিয়ে শুয়ে পড়। বেশি রাত অবধি জাগলে তো তোর আবার অকাল মৃত্যুর আশঙ্কা বেড়ে যাবে। আমি রাজি। ভেবে বলছিস তো? কষ্ট করে প্রশ্ন তৈরি পরীক্ষা নেব। পরীক্ষা যদি ফুল মার্কস না পাস তাহলে তোর ফোন তো পাবিই না, উল্টে তোর কপালে দুঃখ আছে, বুঝিস কিন্তু। ঈশান ভাইয়ার কথার প্রতিউত্তরে আমি আর কিছু বললাম না। সোজা পড়ার টেবিলে গিয়ে ধপ করে বসে পড়লাম। ঈশান ভাইয়া আমাকে কিভাবে, হ্যাঁ? আমি তার মতো অত পড়াশোনা করি না বলে কোনোদিন করতেও পারবো না? এক সময় আমিও রাত জেগে পড়াশোনা করতাম, অবশ্য এখনও করি, শুধু পরীক্ষার আগের রাতে। সে যাই হোক, পড়াশোনা কাকে বলে, কত প্রকার ও কি আজ ঈশান ভাইয়াকে আমি বোঝাবো। আমি চিল্লিয়ে চিল্লিয়ে বিভীষণের মেঘনাদ বধ পড়ছি। এক একটা শব্দ উচ্চারণ করতে আমার 3টা করে দাঁত ভেঙে যাচ্ছে। ঈশান ভাইয়া সোফায় শুয়ে বৃথা ঘুমানোর চেষ্টা করছেন। আজকে আমার কবিতা পড়ার বিকট শব্দে সে ঘুমাতে পারবে বলে মনে হচ্ছে না। আমার ভাবনার মাঝেই হঠাৎ ঈশান ভাইয়া রাগী কণ্ঠে বলে উঠল, এই মাঝরাতে এমন ষাঁড়ের মতো চিল্লাতে শুরু করলি কেন? আস্তে শব্দ করে পড়। ঈশান ভাইয়া সেই রাগী কণ্ঠে প্রতিউত্তরে আমি ভাবলেশীনভাবে বললাম, জোরে না পড়লে আমার পড়া মনে থাকে না, আর যদি পড়া মনে না থাকে তাহলে আমি পরীক্ষায় ফুল অ্যান্সার করতে পারবো না, আর ফুল অ্যান্সার করতে না পারলে ফুল মার্কস পাবো না, আর ফুল মার্কস না পেলে আমার মোবাইল ফেরত পাবো না। সো আমি আস্তে আস্তে পড়তে পারবো না। ঈশান ভাইয়া বিরক্ত হয়ে বলল, আচ্ছা পড়, তোর যা ইচ্ছা হয় কর। রাত 3:30 উপর বাজে। আমি এখনো বইয়ের পাতায় মুখ গুজে বসে আছি। ঈশান ভাইয়া এতক্ষণ এখানেই বসেছিল, এখন কোথায় যেন গেছে। আমি নিজেই বললাম, তার যেখানে ইচ্ছে সেখানে যাক, তাতে আমার কি? আমি আমার মতো নিজের পড়া করি। কালকে তোর বিএসসি পরীক্ষা অন্তি। নো আজে বাজে চিন্তা, ওকে? আমার ভাবনার মাঝে হঠাৎ ঈশান ভাইয়া এসে আমার পড়ার টেবিলে শব্দ করে কিছু একটা রাখলেন। আমি চোখ তুলে তাকালাম, দেখলাম তার হাতে একটা কফির মগ আর পড়ার টেবিলে একটা। আমি বললাম, একটা এখানে রাখলে কেন? তুমি কি 2 মগ কফি একসাথে খাবে? না, এটা তুই খাবি। মানে? এতক্ষণ ধরে যা পড়াশোনা করলি তাতে নিশ্চয়ই এতক্ষণে তোর মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাই তুই এই কফিটা খেয়ে মাথা ঠান্ডা কর। আমি তোমার মতো কফি খাই না, আমি চা পান করি, দুধ চিনি ছাড়া, লেবু দিয়ে রং চা। পারলে 1 কাপ চা বানিয়ে এনে দিও। পারবো না, এটা খাওয়ার হলে খা, না হলে আমি গেলাম। হ্যাঁ যাও, তোমাকে আমি বলেছি নাকি আমার জন্য কফি বানাতে? যত সব, আমার পড়ার মুডটাই নষ্ট করে দিল। আমি নিজের মনে বকবক করছি, হঠাৎ করে গিটারে টুংটাং আওয়াজ ভেসে এলো। এত রাতে আবার গিটার কে বাজাচ্ছে? আমি পড়ার টেবিলে থেকে উঠে ব্যালকনির দরজায় উঁকি দিয়ে দেখলাম ঈশান ভাইয়া গিটার হাতে দোলনায় বসে আছে। ঈশান ভাইয়া চোখ বন্ধ করে আছেন। আমি ধীর পায়ে ঈশান ভাইয়ার পাশে দাঁড়ালাম। পরিপূর্ণ চাঁদের আলোয় দোলনায় বসে থাকা যুবকটিকে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হচ্ছে। আমি এক ধ্যানে লোকটার দিকে তাকিয়ে আছি। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাও, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক। আমার মুখ বুজে তাকে ডাকছি আবার। চাঁদের আলোয় ঈশান ভাইয়ার মায়াবী মুখাবয় আর তার গানের অনবদ্য সুর আমার ভেতরে ক্রমাগত উথাল পাতাল ঢেউ তুলেছে। গানটার সাথে আমার লাইফের কথাটাও যেন একটা গভীর মিল আছে। আমিও তো তাকে অল্পে কাছে ডেকেছি, আবার অল্পেই হারিয়ে ফেলেছি। আমার ভাবনার মাঝেই হঠাৎ ঈশান ভাইয়া রাশভারী কণ্ঠে আওয়াজে শুনতে পেলাম। গান গাওয়া শেষ হতেই ঈশান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, পড়া বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? গিয়ে পড়তে বস। আমি মৃদু হেসে চলে এলাম।
আজ যেহেতু কোচিং অফ, তাই সকালবেলা ব্রেকফাস্ট সেরে ছাদে এসেছি একটু ফ্রেশ হাওয়া খেতে। ছাদের টবগুলোতে পানি দিচ্ছিলাম। হঠাৎ চোখ গেল পাশের বাসার ছাদের দিকে। পাশের ছাদে প্রান্তকে দেখতে পেলাম। ও এখনো আমাকে দেখতে পায়নি। দেখতে পাবেই বা কী করে, ফোনের মধ্যে ঢুকে বসে আছে যে। আমি চেঁচিয়ে বললাম, ওই প্রান্ত, শোন। হঠাৎ করে কারুর কণ্ঠস্বর শুনতে পেয়ে প্রান্ত ফোন থেকে চোখ সরিয়ে এদিক ওদিক তাকিয়ে তার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে খুঁজতে লাগলো। আমার চোখে চোখ পড়তেই আমি হাতের ইশারায় তাকে বললাম, এই যে এদিকে। প্রান্ত আসতেই আমি মুচকি হেসে বললাম, কেমন আছিস? আমার এমন প্রশ্নে প্রান্ত খানিকটা ভড়কে গেল, তবুও বলল, বিন্দাস আছি দোস্ত। বিন্দাস আছিস? প্রান্ত মাথা হেলিয়ে বলল, হুম। কথাটা বলে হঠাৎ কিছু একটা মনে পড়তেই প্রান্ত দৌড়ে নিচে চলে গেল। আমি চেঁচিয়ে বললাম, এখন পালাচ্ছিস কেন? হ্যাঁ, আজকে যদি আঙ্কেলের বলে তোরে ঝাড়ু বাড়ি না খাইয়েছি, আমার নাও অন্তি না। ধরনীর বুক জুড়ে সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ আগেই। আমি ঈশান ভাইয়ার সাথে জেদ ধরে ছাদে বসে আছি। বিকালবেলা ঈশান ভাইয়া আমার পরীক্ষা নিয়েছে। তাতে ফুল মার্কস থেকে 1 মার্কস কম পেয়েছি বলে সে আমার ফোন ফেরত দেবে না। তাই আমিও বলে দিয়েছি, আমার ফোন ফেরত না দিলে আমি আজকে এখান থেকে নিচে নামবো না। ঈশান ভাইয়া আমাকে একবার ডাকতে এসেছিল, কিন্তু আমি যাইনি। আজ বিকেল থেকে আকাশটা গুমোট মেঘে ছেয়ে আছে। এতক্ষণ ভ্যাপসা গরম থাকলেও এখন ঝোড়ো হাওয়া বইছে। থেকে থেকে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় আজ ভারী বর্ষণ হবে। আমার ভাবনার মাঝেই ফোঁটা ফোঁটা বৃষ্টি বিন্দু আছড়ে পড়তে শুরু করলো ধরনের বুক জুড়ে। বৃষ্টি আমার ভীষণ প্রিয়। ঈশান ভাইয়ার সাথে রাগ করে একদিক থেকে ভালোই হয়েছে। এখন রুমে থাকলে এই বৃষ্টি বিলাস মিস হয়ে যেত। আমি দুহাত দুদিকে ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাকতাড়ুয়া দৃষ্টিভঙ্গিতে বৃষ্টি বিলাস করছিলাম। হঠাৎ করে ডান হাতটাই টান অনুভব করলাম। পাশে ফিরে দেখি ঈশান ভাইয়া রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তার দিকে তাকাতে ঈশান ভাইয়া রাগী কণ্ঠে বলল, তোকে কখন রুমে যেতে বলেছি, আর তুই বৃষ্টির মধ্যে এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আমি মুখ বাঁকিয়ে বললাম, আমার ফোন ফেরত না দিলে আমি আজকে নিচে যাব না। ঈশান ভাইয়া বললেন, আমি তো আগেই বলেছিলাম আমার শর্তে জিততে না পারলে আমি তোর ফোন ফেরত দেব না। আমি নাছোড়বান্দা গলায় বললাম, আমি অত কিছু জানি না, আমার ফোন ফেরত দাও, তা না হলে আমি নিচে যাব না। যাবি না? বললাম তো যাব না। তাহলে থাক এখানেই। কথাটা বলে ঈশান ভাইয়া নিচে নেমে গেল। বৃষ্টির বেগ বেড়েছে। এতক্ষণে হালকা বৃষ্টি হলো, এখন হচ্ছে মুষলধারে বৃষ্টি। এমন একটা বৃষ্টির দিনে হাতে 1 কাপ চা নিয়ে কানে হেডফোন গুঁজে দোলনায় বসে বৃষ্টি বিলাস করার মজাই আলাদা। কিন্তু কানে হেডফোন গুঁজবো কী করে? আমার তো ফোনই নেই। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছি। হঠাৎ করে উপলব্ধি করলাম আমি শূন্যে ভাসছি। আমি সামনে তাকিয়ে দেখলাম ঈশান ভাই আমাকে কোলে তুলে নিয়েছে। ও মাই গড, আমি কি একটা স্বপ্ন দেখছি নাকি? ঈশান ভাই আমাকে কোলে তুলে নিয়েছে, লাইক সিরিয়াসলি, মনে মনে। কিন্তু মুখে বললাম না। ঈশান ভাইয়া, কি করছো? নিচে নামাও প্লিজ, পড়ে যাব তো। ঈশান ভাইয়া বলল, পড়ে গেলে যাবি? এতক্ষণ তো তোকে ভালোভাবেই বললাম, বাট তুই শুনলি না, তাই আমাকে এই ট্রিক অবলম্বন করতে হলো। ঈশান ভাইয়ার কথা শুনে আমি মনে মনে বললাম, বাহ, আগে জানলে তো আমিও তোমার কোলে ওঠার জন্য ট্রিক্স অবলম্বন করতাম। এক রাত ছাদে থাকলে আমি ভয় পেয়ে মরে যাব না, আমি বললাম। ভয় পেয়ে মরে যাবি না সেটা ঠিক আছে, কিন্তু এতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজতেছিস, পরীক্ষা সামনে, জ্বর আসলে তখন কি হবে? ঈশান ভাইয়ার কথায় আমি বিদ্রূপের সুরে বললাম, আমার যা ইচ্ছে হোক, তাতে তোমার কি? আমার কথায় ঈশান ভাইয়া বলল, আমার আবার কি? আমার কিছুই না, আমি জাস্ট আমার দায়িত্ব পালন করছি। আর যতদিন তুই আমার দায়িত্বে আছিস, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। ঈশান ভাইয়ার কথার প্রতি উত্তরে আমি আর কিছু বললাম না।
ঈশান ভাইয়া রুমে এসে আমাকে তার কোল থেকে নামিয়ে দিয়ে বলল, অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজেছিস, তাড়াতাড়ি চেঞ্জ করে নে, তা না হলে ঠান্ডা লেগে যাবে। আমি কিছু না বলে কাভার থেকে এক পিস জিন্স আর টপস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। রাত 10টা। রাতে খাবার খাওয়ার পর ঈশান ভাইয়ার দেওয়া হায়ার ম্যাথগুলো সলভ করছিলাম, আর ঈশান ভাইয়া আমার পাশে চেয়ারে বসে বই পড়ছিলেন। বেশ কিছুক্ষণ ধরে মাথাটা ঝিমঝিম করছে। এতক্ষণ কষ্ট করে সহ্য করলেও এখন আর সহ্য করতে পারছি না। ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে। আমি ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বললাম, ঈশান ভাইয়া, আমার না খুব মাথা ব্যথা করছে, ম্যাথগুলো কাল সলভ করি। আমার কথায় ঈশান ভাইয়া আমার দিকে চোখ তুলে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর আমার কপালে হাত রেখে বলল, তোর কপাল তো গরম, মনে হয় জ্বর আসবে। জেদ করে বৃষ্টিতে ভিজলি, এখন তার ফল ভোগ কর। কথাটা বলে ঈশান ভাইয়া চেয়ার ছেড়ে উঠে কোথায় যেন চলে গেল। একটু পর ফিরে এসে আমার হাতে একটা প্যারাসিটামল ট্যাবলেট আর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, ওষুধটা খেয়ে শুয়ে পড়। আমি ঈশান ভাইয়ার হাত থেকে ওষুধটা নিয়ে খেয়ে নিলাম। মাঝরাতে প্রচণ্ড শীত অনুভব হওয়ায় আমার ঘুম ভেঙে যায়। আমি কাঁথাটা ভালো করে টেনে দিয়ে ঘুমোতে যাব। প্রচণ্ড পানির পিপাসাও পেয়েছে। বেড সাইডে টি টেবিলে দেখলাম জগটা ফাঁকা, পানি নেই। ঈশান ভাইয়াকে যে বলবো পানি এনে দিতে, আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও ঈশান ভাইয়া নেই। এখন কি হবে? আমি আলুথালু পায়ে রুম থেকে বেরিয়ে নিচে যেতে গেলাম পানির জন্য, যদিও শরীরে এক বিন্দুও শক্তি পাচ্ছি না। কোনো মতে কিচেনের রুমে এসে জগ থেকে পানি গ্লাসের হাতে নিয়েছি, অমনি গ্লাসটা আমার হাত থেকে খসে পড়ে গেল। শরীরের ভারসাম্য হারিয়ে আমিও মুহূর্তে লুটিয়ে পড়লাম ফ্লোরে। তারপর আর আমার কিছু মনে নেই। এক মুঠো সোনালি রোদ্দুর এসে চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আমার। দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখলাম 6টা 45 বাজে। সারা রুমে ঈশান ভাইয়াকে কোথাও দেখতে পেলাম না। এত সকালে ঈশান ভাইয়া আবার কোথায় গেল? আমি বেড থেকে নামতে যাব এমন সময় কোথা থেকে যেন ঈশান ভাইয়া এসে আমাকে থামিয়ে দিল। এখন একদম বিছানা থেকে নামবি না, ডাক্তার তোকে রেস্ট নিতে বলেছেন। আমি বললাম, কেন? বেড থেকে নামবো না কেন? কি এমন হয়েছে আমার? একটু তো জ্বরই এসেছে, তাই বিছানা থেকে নামা যাবে না কেন? একটু জ্বর? কাল রাতে জ্বরের ঘোরে সেন্সলেস হয়ে পড়েছিলি। আমি সারা রাত জেগে তোকে সেবা না করলে তো এখন তোকে খুঁজেই পাওয়া যেত না। আর এখন বলছিস কি এমন হয়েছে আমার? ঈশান ভাইয়ের কথায় আমি পাশে তাকিয়ে দেখলাম টি টেবিলে একটা গামলায় পানি আর এক টুকরো ভেজা কাপড় রাখা। তার মানে ঈশান ভাইয়া সারা রাত ধরে আমার জন্য জেগেছিল। কিন্তু উনি কেন এতটা করছে আমার জন্য? সবটাই কি শুধু তার দায়িত্ববোধ? ঈশান ভাইয়া তো আর কিছুদিন পরেই অরিন আপুর সাথে ইউএস চলে যাবে। সেখানে তারা গিয়ে বিয়ে করে আবার নতুন করে সংসার শুরু করবে। তাহলে শুধু শুধু আমাকে তার প্রতি কেন দুর্বল করে দিচ্ছে সে? তার শাসন, তার কেয়ার সব কিছু মিথ্যা হলেও আমি এগুলো কোনোদিন ভুলতে পারবো না। আমার ভাবনার মাঝেই ঈশান ভাইয়া বলে উঠল, তুই এখানে বস, আমি তোর জন্য স্যুপ নিয়ে আসছি। ফ্ল্যাশব্যাক। কাল রাতে ঘুম ভেঙে যাওয়ার পর যখন ঈশান ভাইয়াকে রুমে দেখতে পেলাম না, তখন ব্যালকনির দিকে চোখ পড়তেই দেখতে পেলাম ঈশান ভাইয়া কার সাথে যেন ফোনে কথা বলছে। ঈশান ভাইয়াকে ডাকার জন্য ব্যালকনির দরজার কাছাকাছি যেতেই আমি যা শুনতে পেলাম তা শুনে মুহূর্তে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বেবি, তুমি একদম চিন্তা করো না। আর তো মাত্র কয়েকটা মাস, আমরা ইউএস চলে যাব। তখন আর আমাদের এইভাবে আলাদা থাকতে হবে না। ওখানে গিয়ে আমরা বিয়ে করব, আর কেউ বাধা দিতে আসবে না। ওপার থেকে কি বলল শুনতে পেলাম না, কিন্তু ঈশান ভাইয়া বলল, আরে অন্তিকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, ওকে আমি ম্যানেজ করে নেব। আমি বোঝালেই ও ডিভোর্স দিয়ে দেবে। এইটুকু শুনে আমি সেখান থেকে চলে আসি। তার মানে এই হচ্ছে ঈশান ভাইয়ার দায়িত্ববোধ। শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য আমার সাথে ভালো ব্যবহার করছে সে। বেডে বসে
কথাগুলো ভাবছিলাম, এমন সময় ঈশান ভাইয়া রুমে এলো। আমার দিকে স্যুপের বাটি এগিয়ে দিয়ে বলল, নে স্যুপটা খেয়ে নে, তারপর আবার তোকে ওষুধ খেতে হবে। আমি কিছু না বলে চুপচাপ বসে আছি। ঈশান ভাইয়া বলল, ও তুই তো ঘুম থেকে উঠে ব্রাশ করিসনি, চল আগে ফ্রেশ হয়ে নে, তারপর স্যুপ খাবি। ঈশান ভাইয়া স্যুপের বাটিটা টি টেবিলে রেখে আমাকে বেড থেকে নামতে সাহায্য করতে এলে আমি ঝাড়া দিয়ে নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, আমার জন্য তোমাকে এত ব্যস্ত হতে হবে না ঈশান ভাইয়া, আমি একাই পারবো। আমার কথার প্রত্যুত্তরে ঈশান ভাইয়া কিছু বলতে গিয়েও আবার থেমে গেল। আমি কোনো মতে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। জ্বর এখন নেই বললেই চলে, কিন্তু শরীরটা খুব দুর্বল। এই আমার একটা সমস্যা, একটু জ্বর হলেই আমি কাহিল হয়ে পড়ি। ওয়াশরুমে এসে চোখে মুখে একটু পানির ছিটা দিলাম। এখন আগের থেকে একটু বেটার লাগছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ঈশান ভাইয়া এখনও সেই স্যুপের বাটি হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখে সে বেডে বসিয়ে 1 চামচ করে স্যুপ খাইয়ে দিতে লাগলো। আমিও কিছু না বলে চুপচাপ সবটুকু স্যুপ খেলাম। জানি সব কিছু মিথ্যা, তবুও কেন জানি ঈশান ভাইয়ার এই মিথ্যা কেয়ারগুলোকে আমার খুব ভালো লাগে। আসলে মানুষ যাকে খুব বেশি ভালোবাসে তার খারাপ গুণগুলো অত সহজে মনে এফেক্ট করে না। তার একটা ভালো কাজ শত খারাপ কাজের ঊর্ধ্বে মনে হয়। তার একটু কেয়ার শত অপমানকে হার মানিয়ে দেয় নিমেষে। স্যুপটা খাওয়া শেষ হলে ঈশান ভাই আমাকে কয়েকটা ওষুধ দিল। আমি সেগুলো খেয়ে নিলাম। তারপর ঈশান ভাইয়া এখানে বস বলে স্যুপের বাটিটা নিয়ে নিচে চলে গেল। অনেকক্ষণ হয়ে গেছে ঈশান ভাইয়া রুমে নেই। আমি ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে মানুষের ছুটে চলা দেখছি। ব্যস্ততম নগরী ঢাকা। ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয় মানুষের ছুটে চলার প্রত্যয়। হাজারো মানুষ স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ঘুরে বেড়ায় এ শহরে অলিতে গলিতে। তবুও পরিবারের সুখের জন্য তারা হাসি খুশি সেই স্বপ্ন ভাঙার কষ্টগুলোর দিকে তাকিয়ে। ঈশান ভাই বলল, রেডি হচ্ছিস কেন? আমি বললাম, কলেজ যাব, কোচিং ক্লাস আছে। ঈশান ভাই বলল, ওরে আমার বিদ্যাসাগর, তোকে অত পড়াশোনা করতে হবে না। আমি জ্যোতিকে ফোন করে বলে দিয়েছি তোর জ্বর এসেছে, তাই তুই আজকে কোচিংয়ে যেতে পারবি না। কোচিংয়ে যা পড়াবে জ্যোতি আমাকে সব জানাবে, আমি তোকে পরে বুঝিয়ে দেব। ঈশান ভাইয়ার কথা শুনে আমি ঘুরে তার দিকে তাকালাম। তারপর আমার দুজোড়া চোখ দিয়ে তার চোখে চোখ রেখে সহজ স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলাম, এত কেন করছো বলো তো আমার জন্য? কে হই আমি তোমার? অন্তির হঠাৎ এমন প্রশ্নে ঈশান খানিকটা ভড়কালো। অন্তি তো ঠিকই বলেছে, সে তো অন্তিকে ভালোবাসে না। তাহলে কেন অন্তির সামান্য অসুস্থতায় এত অস্থির হয়ে পড়েছে সে? তবে কি সে নিজের অজান্তেই মেয়েটার মায়ায় জড়িয়ে যাচ্ছে? সত্যি ঈশান এত সাতপাঁচ ভেবে অন্তিকে কেয়ার করছে না, সে মন থেকে তাকে কেয়ার করছে। ঐশীর গায়ে হলুদের রাতে ওই ইনসিডেন্টটা ঘটার পর সে অনেক রিয়েলাইজ করেছে তাদের বিয়েতে তার যেমন কোনো হাত ছিল না, মায়ের মুখের উপর কিছু বলতে না পেরে বাধ্য হয়ে বিয়েটা করেছে, অন্তিও হয়তো তাই। অন্তির ভালোবাসা ঈশান নিতান্তই কিশোরী আবেগ মনে করে। তবে তার জন্যই মেয়েটার জীবন এলোমেলো হয়ে গেছে। সে যদি আগেই তার মাকে সব বুঝিয়ে বলতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। তাই সে চায় অন্তি যেন এই মিথ্যে সম্পর্কের জাল থেকে বেরিয়ে এসে নিজের কেরিয়ারে ফোকাস করে। আর তার জন্য তো ঈশান এত প্রচেষ্টা। ঈশান ভাইয়া ভাবনার মাঝেই আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। শরীর দুর্বল, রেশ এখনো কাটেনি। রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে কলেজের দিকে চললাম। আজকে কোচিংয়ে মাত্র 2টো ক্লাস হয়েছে, তারপর ছুটি দিয়ে দিয়েছে। ছুটির পর জ্যোতি বলল,
আজকে তো আগেই ছুটি দিয়ে দিল। চল আজকে আমাদের বাসায় যাই। আম্মু তোকে অনেক দিন ধরে দেখতে চেয়েছে। বিয়ের পর তো তুই আমাদের বাসায় আজ যাসনি। আমি বললাম, না রে, আজ যাব না। জানিসই তো খালামণি অসুস্থ। জ্যোতি বলল, আরে চল না, কিছু হবে না। তোদের বাসায় ওই কাজের মেয়ে, কি যেন নাম? ও, কাজল। কাজল আছে তো খালামণিকে দেখার জন্য। আর তুই নিজেও তো অসুস্থ। আমাদের বাসায় চল, তোর ভালো লাগবে। জ্যোতির কথায় আমিও ওদের বাসায় যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আন্টি আমাকে দেখে খুব খুশি হয়েছেন। জ্যোতি আর আমি ক্লাস 2 থেকে একসাথে পড়ি। সে হিসেবে আন্টিও আমাকে অনেক ছোটবেলা থেকেই চেনেন। তিনি আমাকে জ্যোতির থেকেও বেশি আদর করেন। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে জ্যোতির বাসা থেকে চলে যেতে চাইলে আন্টি বলল, অনেক দিন পর এসেছিস, আজকের রাতটা থেকে যা। আমি বললাম, কিন্তু আন্টি, খালামণি? আমার কথায় আন্টি হেসে বললেন, চিন্তা করিস না, তোর খালামণিকে আমি বলবো। আন্টি খালামণিকে ফোন করে থাকার পারমিশন নিয়ে নেয়। বেশ খুশি খুশি লাগছে। অনেক দিন আমরা দুই বান্ধবী একসাথে ঘুমাবো। কত গল্প করার আছে। বিকেলবেলা আমি আর জ্যোতি ছাদে বসে গল্প করছিলাম। হঠাৎ জ্যোতি বলল, ওই ঈশান ভাইয়া আসছে। জ্যোতির কথা মতো আমি নিচের দিকে তাকাতে দেখতে পেলাম, হ্যাঁ, ঈশান ভাইয়াই তো। কিন্তু সে এখানে এলো কেন? আমাকে খুঁজতে? বাট আমি তো খালামণিকে ফোন করে বলেছি যে আমি আজকে জ্যোতিদের বাসায় থাকবো। আমার ভাবনার মাঝেই জ্যোতি হেসে বলল, চল নিচে চল। তোর জামাই তো দেখছি আজকাল তোকে ছাড়া একদম থাকতে পারে না। বউয়ের পেছনে পেছনে এখানেও চলে এসেছে। একদম ফাজলামি করবি না, বলে দিলাম। এসব আমার একদম ভালো লাগে না। আমি সিঁড়ি ভেঙে ড্রয়িং রুমের কাছাকাছি আসতেই আন্টি আমার দিকে তাকিয়ে ঈশান ভাইয়াকে বলল, ওই তো অন্তি চলে এসেছে। আর আমাকে বলল, তোকে ডাকতেই যাচ্ছিলাম, ঈশান তোকে নিতে এসেছে। আন্টির কথা শেষ হতেই ঈশান ভাইয়া বলল, বাসায় চল। আমি বললাম, যাব না, আজকে এখানে থাকবো। আমার কথায় ঈশান ভাইয়া হঠাৎ রেগে গেল, বলল, তোর খুব বার বেড়েছে তাই না? সকালে কলেজ যেতে মানা করলাম তবুও গেলি, এখন বাসায় যেতে বলছিস যাবি না। কি শুরু করেছিস তুই? তোর কোনো ধারণা আছে আমি তোকে কত জায়গায় খুঁজেছি? একটা সময় কলেজে গিয়ে দেখলাম কলেজ ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু তুই নেই। আম্মুকে ফোন করে জিজ্ঞেস করলাম, বলল বাসায় নাকি যাসনি। তারপর কত জায়গায় খুঁজেছি, তোর হিসাব আছে? অসুস্থ শরীর নিয়ে বের হয়েছিস, কোন জায়গায় আবার সেন্সলেস হয়ে গেলি নাকি, এই ভয়ে সারাক্ষণ ততষ্ট হয়েছিলাম। একটু আগে বাসায় ফেরার পর মা বলল তুই এখানে আছিস। আমি ফ্রেশ না হয়ে শুধু পোশাকটা চেঞ্জ করে এখানে চলে এসেছি, আর তুই বলছিস যাবি না? এত জেদ কেন তোর? ঈশান ভাইয়ের কথায় আমি চোখ ছোট ছোট করে তার দিকে তাকালাম। এসব কি বলছে সে? পাগল টাগল হয়ে গেল নাকি? আমাকে নিয়ে তার এত ভাবনার কি আছে? আমি তো শুধু তার দায়িত্ববোধ। তাহলে আন্টি মুচকি হেসে বলল, ছেলেটা যখন তোকে নিতে এসেছে আজ বরং যা, অন্য আরেক দিন এসে থাকিস। গাড়িতে মেরে বসে আছি। ঈশান ভাইয়া বলল, কি হয়েছে, এত রেগে আছিস কেন? আমি কিছু বললাম না, মুখ ঘুরিয়ে বসে রইলাম। ঈশান ভাইয়া বলল, লং ড্রাইভে যাবি? ঈশান ভাইয়ার কথা শুনে আমি তার চোখে দিকে তাকালাম। একদম স্বাভাবিক তার চাহনি। কি সহজে বলছে লং ড্রাইভে যাবি। আচ্ছা, ঈশান ভাইয়া কি একটুও আমার কষ্টটা ফিল করতে পারে না? সে কি সত্যিই বুঝতে পারে না আমি তাকে ভালোবাসি? আমি তাচ্ছিল্যের স্বরে বললাম, তোমার সাথে কি আদেও আমার লং ড্রাইভে যাওয়ার মতো কোনো সম্পর্ক আছে? আমার কথার প্রত্যুত্তরে ঈশান ভাইয়া খুব স্বাভাবিক গলায় বলল, কেন, 7-8 মাস আগেও তো আমার সাথে একটু ঘুরতে যাওয়ার জন্য কয়েকদিন পরপরই আম্মুর কাছে এসে কান্নাকাটি করতি। আমি হাসলাম, বললাম, 7-8 মাস
অনেকটা সময় ঈশান ভাইয়া, তুমি বরং অরিন আপুকে নিয়ে লং ড্রাইভে যাও, বুঝলে? ঈশান ভাইয়া আর কিছু না বলে গাড়ি স্টার্ট করলো। বাসায় এসে আমি প্রথমে খালামণির রুমে গেলাম। খালামণিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলাম, কিন্তু কেন কাঁদলাম তা আমি নিজেও জানি না। আমার কান্না দেখে খালামণি ব্যস্ত হয়ে বলল, এই পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আর তুই না আজকে জ্যোতিদের বাসায় থাকবি বললি, তাহলে চলে এলি কেন? আমি নাক টেনে বললাম, ঈশান ভাইয়া নিয়ে এসেছে। আমার কথা শুনে খালামণি উৎসুক কণ্ঠে বলল, তাই নাকি? খালামণিকে জড়িয়ে আমি বললাম, আমার কথা শুনে খালামণি খুব খুশি হলো। সেটা আমি তার বুক থেকে মাথা তুলে তার মুখের দিকে তাকাতেই বুঝতে পারলাম। মানুষ তার স্বপ্নকে ছুঁতে পারলে যতটা খুশি হয়, ঠিক ততটা খুশি। প্রিয়জনদের এই হাসি মুখের কাছে নিজেদের কষ্টগুলো নিতান্তই তুচ্ছ মনে হয়। আমি খালামণিকে ছেড়ে দিয়ে ঈশান ভাইয়ার রুমে চলে এলাম। দেখলাম ঈশান ভাইয়া বিছানায় বসে ফোন টিপছে। আমাকে দেখা মাত্র ঈশান ভাইয়া বলল, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, কাল থেকে তো কিছুই পড়াশোনা হয়নি, এখন পড়তে বসবি। ঈশান ভাইয়ার কথায় আমি মুচকি হেসে বললাম, আমাকে নিয়ে তোমার অত না ভাবলেও চলবে। আমার কথার প্রতি উত্তরে ঈশান ভাইয়া আর কিছু বলল না। আমি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার নিয়ে এসে দেখলাম ঈশান ভাইয়া এখনও সেভাবেই বসে আছে, হেসে হেসে কার সাথে যেন ফোনে চ্যাটিং করছে। হয়তো অরিন আপুই হবে। আমি কিছু না বলে নিচে চলে গেলাম। রাতে খাবার খেয়ে রুমে আসার পর ঈশান ভাইয়া আমার হাতে আমার ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এই নে তোর ফোন, এর জন্য তো কাল থেকে জিদ ধরে বসে আছিস। আমি ঈশান ভাইয়ার কথার প্রত্যুত্তরে কিছু না বলে ফোনটা রেখে পড়তে বসলাম। আজকের কোচিংয়ে করানো হায়ার ম্যাথগুলো সলভ করছিলাম। এমন সময় ঈশান ভাইয়া আমার পড়ার টেবিলে এক কাপ চা এনে রাখলো। বলল, দুধ চিনি ছাড়া লেবু দিয়ে রং চা। আমি ঈশান ভাইয়ার কথা শুনেও না শোনার ভান করে বসে রইলাম। চাটা হেলায় ঠান্ডা হয়ে গেল। মাঝরাতে আবার কম্পন দিয়ে জ্বর এলো। আমি ভীষণ শীতে ভীষণ কাঁপছিলাম। ঈশান ভাইয়া এসে গায়ের কাঁথা টেনে দিল, পানি খাইয়ে দিল। তারপর সারা রাত তিনি আর ঘুমোননি, আমার পাশেই চেয়ার পেতে বসেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঈশান ভাইয়া চেয়ারে বসে ঘুমোচ্ছে। আচ্ছা, ঈশান ভাইয়া এত অদ্ভুত কেন? সত্যি কি তার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই? আমার মাথায় সব সময় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, ঈশান ভাইয়া যদি আমাকে ভালোই না বাসে, তাহলে আমার এত কেয়ার সে কেন করছে? পৃথিবীর আর সব কিছু থেমে থাকলেও সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সময় তার নিজ গতিতে প্রবাহমান, আর সময়ের সেই অবিশ্রান্ত ছন্দে ছুটে চলেছি আমরাও। সেদিনের পর আর 7 দিন পার হয়ে গেছে। আমি এখন একদম সুস্থ। এখন আমি যথাসম্ভব ঈশান ভাইয়াকে ইগনোর করে চলি, তবে সে এখনও আমার যথেষ্ট কেয়ার করার চেষ্টা করে। রাতে পড়তে বসার সময় আমি একাই পড়তে বসি। ঈশান ভাইয়া প্রতিদিন আমার জন্য আমার ফেভারিট রং চা বানিয়ে নিয়ে আসে। কখনো 2 চুমুক খেয়ে দেখি, আবার কখনো বা অবহেলায় ঠান্ডা হয়ে যায়। আসলে ঠিক অবহেলা না, ঈশান ভাইয়ার থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেই চলেই যাবে, তাহলে শুধু শুধু তার মায়ায় জড়ানোর কি দরকার? আজকে জ্যোতির জন্মদিন, বিকেলে ওর জন্মদিনের অনুষ্ঠান হবে। এই কয়েকদিন ঈশান ভাইয়াই আমাকে কোচিংয়ে নেওয়া আনা করেছে, আমি কিছু বলিনি। আজ কোচিং যাওয়ার সময় ঈশান ভাইয়াকে বললাম, আজ বিকেলে আমাকে একটু জ্যোতিদের বাড়ি ড্রপ করে দিতে পারবে? হঠাৎ আমার কথা শুনে ঈশান ভাইয়া কেমন অদ্ভুত চোখে আমার দিকে তাকালেন। কারণ এই কদিনে আমি খুব কমই ঈশান ভাইয়ার সাথে নিজে থেকে কথা বলেছি, আর সে কিছু বললেও শুধু হ্যাঁ হু তে উত্তর দিয়েছি। ঈশান ভাইয়া এমন অদ্ভুত চাহনির বিপরীতে আমি মৃদু গলায় বললাম, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? পারবে কি আজ বিকেলে আমাকে জ্যোতির বাসায় ড্রপ করে দিতে? আমার কথায় ঈশান ভাইয়া একটু নড়ে চড়ে বসলো।
তারপর বলল, সরি, আমার আসলে বিকেলে একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিট আছে। আজ রাতের আগে কোনোভাবেই বাসায় ফিরতে পারবো না। আমি মৃদু হেসে বললাম, ও আচ্ছা, আমি একাই যেতে পারবো। বিকেলে রেডি হচ্ছি জ্যোতিদের বাসায় যাওয়ার জন্য। এমন সময় জ্যোতির ফোন এলো। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কথার বর্ষণ শুরু হলো। ওই, তুই কখন আসবি বলতো? কখন থেকে তোর জন্য ওয়েট করতেছি। সবাই চলে এসেছে আর তোর এখনো আসার নামই নেই। আমি বললাম, তুই জাস্ট আধ ঘন্টা ওয়েট কর, আমি আসতেছি। রেডি হয়ে খালামণিকে বলে একটা রিক্সা নিয়ে জ্যোতিদের বাসায় রওনা হলাম। যাওয়ার সময় জ্যোতির জন্য একটা গিফটও নিতে হবে, তাই রিক্সাটা একটা শপিং মলের সামনে দাঁড় করালাম। ভাবলাম একটা ঘড়ি গিফট করব, কারণ ঘড়ি জ্যোতির ভীষণ প্রিয়। আমি জ্যোতির জন্য ঘড়িটা কিনে শপিং মল থেকে বের হব, এমন সময় আমার চোখ গেল শপিং মলের পাশের রেস্টুরেন্টটার দিকে। কাঁচের তৈরি রেস্টুরেন্টে, তাই বাইরে থেকে সব পরিষ্কার দেখা যাচ্ছে। দেখতে পেলাম রেস্টুরেন্টের ভেতরে মাঝে একটা টেবিলে ঈশান ভাইয়া অরিন আপুর হাত ধরে বসে আছে। তাদের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে তারা প্রেমিক প্রেমিকা যুগল। আমি মনে মনে হাসলাম। এই হচ্ছে ঈশান ভাইয়ার ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিট। আমাকে তো বলতেই পারতো যে আজ অরিন আপুর সাথে ডেটে আছে। আমি ভেবে পাই না একটা মানুষ কি করে এমন বহুরূপী হতে পারে, ঘরের ভেতর এক আর বাইরে আর এক। আজকাল দেখি ঈশান ভাইয়াও সো কল্ড পুরুষদের মতো বউ আর গার্লফ্রেন্ড দুটোকেই একসাথে কন্ট্রোল করতে চাইছে। বাট এটা বেশি দিন হতে পারে না। আমি এতদিন কোনো রিয়্যাক্ট করিনি, কারণ আমি তাকে ভালোবাসি। সে বাইরে যাই করুক না কেন, তার কেয়ারগুলো আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে মনে হয়েছে। কিন্তু আমি আর ভালোবাসার কাছে নিজের আত্মসম্মানকে বিক্রি করতে পারবো না। যে ভালোবাসা আমার আমিত্বে আঘাত হানে, সেই ভালোবাসা না হয় আমার নাই হলো। আমি একটা রিক্সা নিয়ে জ্যোতিদের বাসায় চলে এলাম। অনেক মজা হলো, কিন্তু আমি কিছুই এনজয় করতে পারলাম না। মনের ভেতরে তীব্র এক বিষাদের ঢেউ বয়ে যাচ্ছে। ইচ্ছা করছে কেঁদে কেটে এই পৃথিবীটা ভাসিয়ে দিতে, কিন্তু পাচ্ছি না। রাত 9টার সময় অনুষ্ঠান শেষ হলো। আন্টি আমাকে আজকে থেকে যাওয়ার জন্য অনেক জোর করলো, বাট আমি চলে এলাম। রাতে ঈশান ভাইয়া আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তার জন্য ওয়েট না করেই চলে এসেছি। কেন অপেক্ষা করব তার জন্য? তার অনুগ্রহে আমার কোনো প্রয়োজন নেই। জ্যোতির এক কাজিন আমাকে ড্রপ করে দিতে চেয়েছিল, বাট আমি তাকেও মানা করে দিয়েছি, কারণ ছেলেটা খুব গায়ে পড়া টাইপের। এই মুহূর্তে এসব আমার একদম নিতে ইচ্ছে করছে না। আন্টি বলল, তুই একা যেতে পারবি তো এই রাতে? আমি বললাম, নিচে ঈশান ভাইয়া আছে। এই বলে জ্যোতিদের বাসা থেকে চলে এলাম। রাস্তায় এসে কয়েক মিনিট অপেক্ষা করার পরই একটা রিক্সা পেলাম, কিন্তু দুর্ভাগ্য, মাঝপথে রিক্সার চাকা লিক হয়ে গেছে। রিক্সাওয়ালা মামা বলল তিনি এই রিক্সা নিয়ে আর যেতে পারবেন না, এখন রিক্সা গ্যারেজে নিয়ে যেতে হবে। অগত্যা আমাকে নেমে যেতে হলো। এই মাঝপথে দাঁড়িয়ে এখন পড়েছি বিপদে। একটা রিক্সাও পাচ্ছি না। আকাশের অবস্থাও খুব বেশি ভালো না। আকাশে আজ কোনো চাঁদ তারা নেই। একদম বিষণ্ণ কালো মেঘে ছেয়ে আছে গোটা আকাশ। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমার ভীষণ পছন্দের বৃষ্টিকেও এই মুহূর্তে ভীষণ ভয়ানক মনে হচ্ছে। আমার ভাবনার মাঝে একটা কালো রঙের প্রাইভেট কার এসে আমার সামনে থামলো। আমি চোখ ছোট ছোট করে গাড়িটার দিকে তাকালাম। হঠাৎ করে গাড়িটা এসে আমার সামনেই বা থামলো কেন? ভীষণ ভয়ও লাগছে। এই রাত্রেবেলা একা একটা মেয়ে মানুষ, ভয় লাগারই কথা। আমার ভাবনার মাঝে গাড়ির দরজা খুলে আলভি ভাইয়া বেরিয়ে এলো। আমি তাকে দেখে বললাম, আলভি ভাইয়া তুমি? আমি একটা কাজের জন্য ঢাকায় এসেছিলাম, তোদের বাসায় যাচ্ছিলাম। হঠাৎই মাঝ রাস্তায় একা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামালাম। ভাবলাম হয়তো বিপদে পড়েছে, বাট গাড়ির দরজা খুললেই দেখি তুই। এত রাতে একা একা এখানে কি করিস? আমি মন খারাপ করে বললাম, আসলে আমি জ্যোতির বাসায় গিয়েছিলাম। আসার সময় মাঝপথে রিক্সা নষ্ট হয়ে গেছে, তাই এখানে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আলভি ভাইয়া আর কিছু বলল না, বলল,
গাড়িতে ওঠ। আমিও তার পিছু পিছু তার গাড়িতে উঠে বসলাম। যাক বাবা, রহমতের মালিক আল্লাহ। তাই তো আজকে আল্লাহ এই সময় আলভি ভাইয়াকে এখানে পাঠিয়ে দিয়েছে। কি রে, তোকে ফোন করলে ফোনে পাওয়া যায় না কেন? কি ব্যাপার? ও, আমার ফোন তো এতদিন ঈশান ভাইয়ার কাছে ছিল। তোর ফোন ঈশানের কাছে থাকবে কেন? আসলে ফোনে একটু সমস্যা হয়েছিল, তো তাই ঈশান ভাইয়ার কাছে সারাতে দিয়েছিলাম। আমি আসল কারণটা আলভি ভাইয়াকে বললাম না। কেন বললাম না আমি নিজেও জানি না। ও আচ্ছা, তুই তো এখন ঈশানদের বাসায় যাবি, তাই তো? কিন্তু এ কথা জিজ্ঞেস করছো কেন? না, আমি তাহলে তোকে ড্রপ করে দিয়ে চলে যাব। কেন, তুমি না আজ আমাদের বাসায় থাকবে? না, আজ থাক, অন্য দিন যাব। কেন, ঈশান ভাইয়ার জন্য? আরে ঈশান ভাইয়া কিছু বলবে না, তোমাকে দেখলে খালামণি খুব খুশি হবে। আলভি ভাইয়া কয়েক সেকেন্ড ভেবে বলল, আচ্ছা, ফুপির সাথে বরং দেখা করে চলে যায়। বাসায় এসে দেখলো খালামণি ড্রয়িং রুমেই বসে আছে। আলভি ভাইয়াকে দেখে খালামণি খুব খুশি হলেন। হাজার হলেও একমাত্র ভাতিজা বলে কথা। আলভি ভাইয়া আমার ছেলে কাজিনদের মধ্যে সবচেয়ে বড়, তাই স্বভাবত সবার আদরের। খালামণি ছোটবেলা থেকেই আলভি ভাইয়াকে খুব আদর করেন। সেই নিয়েও আলভি ভাইয়ার সাথে ঈশান ভাইয়ার প্রায় ঝগড়া হতো। আলভি ভাইয়াকে দেখে খালামণি খুব খুশি হয়ে বলল, আলভি তুই? আলভি ভাইয়া মৃদু হেসে বলল, ফুপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা তুই অন্তিকে কোথায় পেলি? ও তো জ্যোতিদের বাসায় গিয়েছিল। আলভি ভাইয়া বলল, ওকে? আমি অফিসের কাজে ঢাকায় এসেছিলাম, রাত হয়ে গেছে, তাই তোমাদের বাসার দিকেই আসছিলাম। দেখি এই রাতের বেলা মাঝ রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম হয়তো কোনো সমস্যায় পড়েছে। তারপর গাড়ি থেকে নেমে দেখি অন্তি। আলভি ভাইয়ার কথা শুনে খালামণি চমকে আমার দিকে তাকালো। বলল, তুই এই রাতে বেলা একা একা চলে আসতে গেলি কেন? যদি কিছু হয়ে যেত আর ঈশান না তোকে আনতে যাওয়ার কথা ছিল? খালামণির কথায় আমি হাসলাম। বললাম, এত চিন্তা করছো কেন? আমার কিছু হয়নি তো, আর কিছু হবেও না। চিন্তা করব না? তোর যদি কিছু হয়ে যেত তাহলে তোর বাবা মাকে আমি কি জবাব দিতাম? তারপর খালামণি আলভি ভাইয়ার দিকে তাকিয়ে বলল, তুই তো সোজা অফিস থেকে এসেছিস, মনে হয় রাতে কিছু খাসনি। আমি তোর জন্য খাবার বাড়ছি, তুই ফ্রেশ হয়ে আয়। আলভি ভাইয়া বলল, আমার খাওয়ার জন্য তোমাকে এত ব্যস্ত হতে হবে না ফুপি, আমি অফিস থেকে খেয়ে এসেছি। আসলে আজকে হেড অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং, তাই আমি ঢাকায় এসেছিলাম। আর মিটিংয়ের পর খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, তাই আমি আসার সময় খেয়ে এসেছি। তাই আমার খাওয়ার জন্য তোমাকে এত ব্যস্ত হতে হবে না। তার চেয়ে বরং তুমি এখানে বসো, আমি তোমার সাথে গল্প করি। আলভি ভাইয়ার কথায় খালামণি বসে থাকলো না, বলল, তুই অফিস থেকে খেয়ে এসেছিস ভালো কথা, তাই বলে আমার বাসায় এসেছিস, আমি তোকে না খাইয়ে থাকতে দেব? যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, গল্প পরে হবে, আগে কিছু খেয়ে নে। তারপর খাওয়া দাওয়া সব কিছু করতে করতে রাত 10:30টার উপর বেজে গেল। খালামণি আমাদের সাথে কিছুক্ষণ গল্প করে উপরে চলে গেলেন। খালামণি তো এখনও অসুস্থ, তাই ডাক্তার তাকে বেশি রাত জাগতে মানা করেছেন। বাবাই আজ বাসায় নেই, উনি আজ সকালে ঈশান ভাইয়াদের গ্রামের বাড়ি গিয়েছেন। ঈশান ভাইয়া কোথায় জানি না, হয়তো এখনও অরিন আপুর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন। তার যা ইচ্ছে করুক, তাতে আমার কি? আমি আর আলভি ভাইয়া ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। এমন সময় হঠাৎ করে দরজার কলিং বেল বেজে উঠল। কাজল রান্নাঘরে ছিল, তাই ও এসে দরজাটা খুলে দিল। আমি একবার দরজার দিকে তাকিয়ে দেখলাম ঈশান ভাইয়া এসেছে। কিছু বললাম না। আলভি ভাইয়া ঈশান ভাইয়াকে দেখে হেসে বলল, কেমন আছিস ঈশান? ঈশান ভাইয়া বলল, ভালো। তারপর ঈশান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, অন্তি, একটু রুমে আয় তো। হঠাৎ করে ঈশান ভাইয়ার মুখে নিজের নামটা শুনে আমি তার দিকে তাকালাম। ঈশান ভাইয়ার চোখ মুখ ভয়ানক লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে সে প্রচণ্ড রেগে আছে। কিন্তু তার এত রাগের কারণ কি? ঈশান ভাইয়া সিঁড়ির কাছে দাঁড়িয়ে আবার বলল,
কি হলো, তোকে রুমে আসতে বললাম তো। আমি আলভি ভাইয়ার দিকে তাকালাম। আলভি ভাইয়া বলল, তুই যা, আমিও যাই ঘুমিয়ে পড়ি, সকাল সকাল আবার উঠতে হবে। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা। রুমে এসে দেখি ঈশান ভাইয়া বেডের উপর বসে আছে। আমি বললাম, কি হয়েছে ঈশান ভাইয়া, হঠাৎ আমাকে এভাবে রুমে আসতে বললে যে? আমার কথা ঈশান ভাইয়া এমন ঝাঁঝালো দৃষ্টিতে আমার দিকে তাকালো যেন আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। আমি খানিকটা ভীত কণ্ঠে বললাম, কি হয়েছে, এমন চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার কথার প্রত্যুত্তরে ঈশান ভাইয়া কিছু বলল না। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। ঈশান ভাইয়া বিছানা থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমার হাত দুটো পাশের দেওয়ালের সাথে শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াটস ইয়োর প্রবলেম? তোর সমস্যা কি বলতো? আমি তোর কেয়ার করছি বলে কি তোর বেশি ভাব বেড়ে গেছে? ঈশান ভাইয়ার এত শক্ত করে হাত চেপে ধরেছে যে আমার খুব ব্যথা লাগছে। আমি মৃদু আর্তনাদ করে বললাম, আহ ঈশান ভাইয়া ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। কিন্তু আমার সেই আর্তনাদের সুর হয়তো ঈশান ভাইয়ার কান অবধি পৌঁছালো না। সে আমাকে আরও শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরে রাগী কণ্ঠে বলল, অ্যান্সার মি, হোয়াটস ইয়োর প্রবলেম? তোর সমস্যা কি? আমি তোকে বার করে বলে দিয়েছিলাম অফিস থেকে আসার সময় আমি তোকে জ্যোতির বাসা থেকে নিয়ে আসব। তারপরেও তুই আমাকে না জানিয়ে ওই বাসা থেকে চলে এসেছিস। আমি এই রাত্রেবেলা তোকে পুরো শহর খুঁজে মরছি, আর তুই জেদ দেখিয়ে একাই চলে এসেছিস। ফোনটাও পর্যন্ত বন্ধ করে রেখেছিস। তোর এত জেদ কেন? বিকেলে তোকে ড্রপ করতে পারিনি বলে? ঈশান ভাইয়ের কথা শুনে আমার খুব রাগ লেগেছে। একে তো উনি নিজে আমাকে মিথ্যে বলেছে, আবার এখন আমার সাথেই রাগ দেখাচ্ছে। আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম, তোমাকে আমার জন্য এত ভাবতে কে বলেছে ঈশান ভাইয়া? তাই তো, আমি কেন তোকে নিয়ে ভাববো? তোকে নিয়ে ভাবার জন্য তো আরেকজন এসে গেছে না? আমি এখন তোকে নিয়ে ভাবলে তো তুই আর আলভির সাথে আবার ফষ্টি নষ্টি করে বেড়াতে পারবি না, তাই না? ঈশান ভাইয়ার কথায় আমার মাথায় রক্ত উঠে গেল। সে কি বোঝাতে চাইছে? আমি জাস্ট আলভি ভাইয়ার সাথে বাসায় ফিরেছি, তাই এত সমস্যা? আর উনি যে অরিন আপুর সাথে এক বেডে? ছি, বলতেও মুখে বাদে। আমি চেঁচিয়ে বললাম, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, মুখ সামলে কথা বলো ঈশান ভাইয়া। আর ফষ্টি নষ্টির কথা বলছিলে না? আমি যদি ফষ্টি নষ্টি করি তাহলে তুমি কি করো? হ্যাঁ, আমি জাস্ট আলভি ভাইয়ার গাড়ি করে বাসায় ফিরেছি, তাই তোমার এত সমস্যা? আর নিজে যে অরিন আপুর সাথে এক বেডে? ছি, আমার বলতেও মুখে বাঁধে। ঈশান ভাইয়া রেগে বলল, আমি অরিনের সাথে এক বেডে কি? হ্যাঁ, থেমে গেলি কেন? অরিন আপুর সাথে এক বেডে রাত কাটাও, সেটার বেলায়? আমার কথা ঈশান ভাইয়া হঠাৎ করে আরও রেগে গেলেন। আমাকে চড় মারতে গিয়েও কিছুটা ভেবে আবার থেমে গেল। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, কি হলো, থেমে গেল কেন? মারো, তোমার মতো কাপুরুষরাই পারে তো শুধু বউয়ের গায়ে হাত তুলতে। তুমি যখন আমাকে ভালোই বাসো না, তাহলে আমার প্রতি এত দরদ কেন দেখাতে আসো? ও, তোমার ইগো হার্ট হবে তার জন্য না? আলভির ভাইয়ার কাছে চ্যালেঞ্জ হেরে যাবে, তাই না? লিসেন মিস্টার ঈশান, আপনি বুয়েট পাস করা ইঞ্জিনিয়ার হতে পারেন, বাট আমার লাইফে ইন্টারফেয়ার করার কোনো অধিকার আপনার নেই। এতদিন আপনার এই আদিক্ষেতাগুলো সহ্য করছি বিকজ আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি, তবে এখন থেকে আর আপনার এসব আদিক্ষেতা আর সহ্য করব না। অনেক হয়েছে। ভালোবাসার জন্য আমি নিজের আত্মসম্মানকে বিসর্জন দিতে পারবো না। ঈশান ভাইয়া নিজের চুলগুলো মুঠো করে রাগ কমাবার চেষ্টা করলো। আমি এখনও সেখানেই দাঁড়িয়ে আছি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। একটু পর ঈশান ভাইয়া আমার দিকে শান্ত চোখে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, কি যেন বললি? আমি আর অনির একসাথে বেডে রাত কাটিয়েছি? তোর কাছে কি প্রমাণ আছে? আমি নিজের ফোনের গ্যালারি ওপেন করে ঈশান ভাইয়ার দিকে এগিয়ে দিলাম। লুক অ্যাট দিস। ঈশান ভাইয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দেখতে লাগলেন। সবগুলো ছবিতে ঈশান ভাইয়া আর অনির আপু পাশাপাশি শুয়ে আছে। ঈশান ভাইয়ার গায়ে কোনো শার্ট নেই, আর অরিন আপুকেও বেশ অন্যরকম লাগছে। ভেজা চুল, বেশ আবেদনময়ী লাগছে। ঈশান ভাইয়া কতক্ষণ হতভম্ব নয়নে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলে উঠল, অন্তি, তুই আসলেই এখনো একটা গবেট রয়ে গেলি। তোর কবে বুদ্ধি হবে বলতো?
সামান্য এই ছবিগুলো দেখে তুই কি ভেবে নিলি? এই ছবিগুলো গত বছর আমরা তখন বিচে গিয়েছিলাম, তখন অরিন তুলেছিল, আর আমি গোসল করেই খালি গায়ে ঘুমিয়েছিলাম। তখন অরিন রুমে আসে আর এমনি এই পিকগুলো তুলেছিল। আমি নিজের জিনিসপত্রগুলো গোছাতে লাগলাম। ঈশান ভাইয়াও কিছু বলল না। একটু পর নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে এ রুম থেকে চলে যেতে বললাম। আমি নিচে যাচ্ছি, আশা করি কালকের পর আমার মুখ আর তোমাকে দেখতে হবে না। কথাগুলো বলে আমি ঈশান ভাইয়ার রুম থেকে চলে এলাম। সে আমাকে একবারও আটকালো না, আর আটকাবেই বা কেন? আমি তার লাইফ থেকে চলে গেলে তো তার ভালো, আর কোনো ঝামেলা থাকবে না। অরিন আপুকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। ওয়াশরুমের ট্যাপ ছেড়ে দিয়ে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছি। খুব কষ্ট হচ্ছে। ঈশান ভাই আমার সাথে কেন এমন করছে? আমি কি ক্ষতি করেছি তার? আমি তার কাছে কি এমন চেয়েছিলাম? তাকে একটু ভালোবাসার অধিকার তো চেয়েছিলাম, দূর থেকে একটু ভালোবাসার অধিকার। একটা সময় নিজের করে পেতে চাইতাম, কিন্তু যখন থেকে জানি সে আমার নয় বরং অন্য কারোর, তখন থেকে আর কখনো তাকে পাওয়ার আশা করিনি। আমি সব ভুলে যেতে চেয়েছিলাম। তাহলে সে কেন আমার মনে সেই পুরনো ক্ষতটা আবার তাজা করে তুলল? কেন? তাকে আমি ভালোবাসি, এটাই কি আমার অপরাধ? এটাই কি আমার ভুল? তাহলে আমিও সেই ভুল এখন শুধরে ফেলবো। আমি শত অপমান সহ্য করে আর এখানে পড়ে থাকবো না। ভালোবাসার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দেব না। ভালোবাসা মানুষকে আত্মসম্মানী হতে শেখায়, আত্মসম্মান বিসর্জন দিতে নয়। যে তোমার বাঁধনে থাকতে চায় না তাকে জোর করে বেঁধে রেখো না, তাকে মুক্ত করে দাও। খাঁচা ছাড়া পাখির মতো উড়ে যেতে দাও তার নিজের গন্তব্যে। আমিও আর জোর করে ঈশান ভাইয়াকে বেঁধে রাখবো না, তাকে এই সম্পর্কটা থেকে চিরদিনের মতো মুক্তি দিয়ে দেব। সত্যি এবার তার থেকে অনেক দূরে চলে যাব। একটা জ্বলন্ত সিগারেট হাতে ব্যালকনিতে বসে আছে ঈশান। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সিগারেট ছুঁলো সে। প্রথমবার ছুঁয়েছিল ঐশীর হলুদের দিন, যখন অন্তিকে সে কিস করেছিল সেদিন। আর আজ পুনরায় সেই ভুলটা সে করে বসলো। ঐশীর হলুদের দিন অন্তিকে জোর করে কিস করার পর ভেবেছিল অন্তির সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করবে না সে। তাই তো ঢাকায় এসে অন্তিকে পড়াশোনার ব্যাপারে গাইড করা শুরু করে সে। ঈশান অরিনকে ভালোবাসে, এটা সত্যি, কিন্তু অন্তি তার খালাতো বোন, আর তার জন্য যখন অন্তির এই অবস্থা, তাই অন্তির কেরিয়ারের কথাটা ভাবা তারই কর্তব্য। অন্তি বাচ্চা মানুষ, তাই এখনও আবেগে গা ভাসিয়ে চলছে, কিন্তু ঈশান চেয়েছিল এইসব থেকে বেরিয়ে এসে নিজের কেরিয়ারে ফোকাস করুক। কিন্তু সে অন্তিকে গাইড করতে গিয়ে দিন দিন অন্তির প্রতি এত ডেসপারেট কেন হয়ে যাচ্ছে, এটাই সে বুঝতে পারছে না। অন্তি তো আলভির সাথে বাসায় ফিরেছে। সে যেমন অন্তির কাজিন, তেমনি আলভিও তো অন্তির কাজিন। তাহলে সে এত রিয়্যাক্ট কেন করছে? অন্তি আলভির সাথে হেসে কথা বললে তার এত রাগ লাগছে কেন? কই, অরিনের জন্য তো কখনো এরকম অনুভূতি হয় না। তাহলে অন্তির জন্য কেন এমন হচ্ছে? ঈশান এই এলোমেলো প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পায় না। একের পর এক সিগারেটের ধোঁয়ায় গিলে যাচ্ছে সে। প্রথম যেদিন সিগারেট ধরিয়েছিল সেদিন এক টান দিতেই নাকে মুখে ধোঁয়া আটকে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু আর তেমন হচ্ছে না, বরং আরও নেশা জাগছে। ঈশান একের পর এক সিগারেটের ধোঁয়া গিলছে আর অন্তির বলা কথাগুলো ভাবছে। সত্যি মেয়েটাকে সে অনেক কষ্ট দিয়েছে। বুকের ভেতর কেমন তোলপাড় অনুভূতি হচ্ছে তার। আজ অন্তির বলা কথাগুলো ভেবে তার ভীষণ খারাপ লাগছে। এসব ভাবতে ভাবতে একটা নির্ঘুম রাত কাটলো আমার। ফজরের নামাজের ধ্বনি শুনে বিছানা থেকে উঠে পড়লাম। সারা রাত কান্না করার ফলে মাথাটা খুব ব্যথা করছে, তাই একবারে গোসল করে নিলাম। তারপর উজু করে ফজরের নামাজটা আদায় করে নিলাম। কিছুক্ষণ কোরআন শরীফ তালাওয়াত করার পর জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ালাম। আজই তো শেষ দিন, খালামণির সাথে একটু দেখা করে আসি। এই মানুষটার জন্যই তো এত অপমান সহ্য করেও এতদিন এখানে পড়েছিলাম। খালামণির রুমে এসে দেখলাম তার রুমের দরজাটা খোলা।
রুমের লাইট জ্বালানো। খালামণিও হয়তো ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছেন। আমি রুমের দরজাটা টোকা দিয়ে বললাম, খালামণি আসবো? খালামণি জায়নামাজে বসে তসবিহ পাঠ করছিলেন। আমার কণ্ঠ শুনে দরজার দিকে তাকালো। তারপর মিষ্টি হেসে বলল, আমার রুমে আসার জন্য আবার তোর পারমিশন নিতে হবে? আমি মৃদু হাসলাম। তারপর খালামণির পাশে এসে বসে তাকে জড়িয়ে ধরলাম। খালামণিও আমাকে এক হাতে আগলে নিল। তারপর বলল, কি হয়েছে, আমার মেয়েটার মন খারাপ? আমি মৃদু গলায় বললাম, খালামণি, আমাকে তুমি ক্ষমা করে দিও। হঠাৎ ক্ষমা চাইছিস কেন? খালামণির কথায় তার বুক থেকে মুখ তুলে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, এমনি। আচ্ছা, তুমি তসবিহ পাঠ করো, আমি যাই। কথাটা বলে আমি খালামণির রুম থেকে চলে এলাম। কারণ বেশিক্ষণ খালামণির সাথে থাকলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আর আমি চাই না খালামণি আমার জন্য কোনো কষ্ট পাক। খালামণি খুব শখ করে আমাকে তার পুত্রবধূ করে এই বাসায় নিয়ে এসেছিলেন। খালামণি ভেবেছিল এতদিনে হয়তো আমাদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে। কিন্তু খালামণি তো আর জানে না আমাদের সম্পর্কটা এখনো আগের মতোই ঠুনকো আর লোক দেখানো। খালামণি হয়তো আস্তে আস্তে সবটাই জানতে পারবে। কিন্তু আমি আজ এই বিষয়ে কিছু জানিয়ে তাকে কষ্ট দিতে চাই না। সকালবেলা ব্রেকফাস্ট করে আমি আলভি ভাইয়ার সাথেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজ ঈশান ভাইয়া খাবার টেবিলেও আসেনি। শুনলাম সকাল বেলায় নাকি কোথাও যেন বেরিয়ে গেছে। যাওয়ার আগে তাকে একবার দেখার খুব ইচ্ছা হচ্ছিল। কিন্তু মানুষের সব ইচ্ছেই কি আর পূরণ হয়? কোচিং শেষে আমি আমাদের বাসায় চলে এসেছি। বাসায় এসে 5 মিনিট ধরে বেল বাজিয়ে যাচ্ছি, কিন্তু এখনও কারোর দরজা খোলার নামই নেই। অবশেষে দরজা খুলল। অবশেষে শাপলা এসে দরজা খুলল। শাপলা আমার আব্বুর মামাতো বোনের মেয়ে। ওর মা বাবা নেই, তাই আব্বু ওকে আমাদের বাসায় নিয়ে এসেছে। ও এখানেই থেকে লেখাপড়া করে আর আম্মুর সাথে টুকটাক কাজে সাহায্যও করে। খুব মিষ্টি একটা মেয়ে। আপু তুমি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে খুশি হোসনি? কী যে বলো, খুশি হব না কেন? এতদিন পরে আসলে তুমি। আমি বললাম, আচ্ছা আম্মু কোথায়? মামি ছাদে আছে। ও। আমার কথা বলতে বলতে আম্মু নিচে এলো। আমি ভেবেছিলাম আম্মু আমাকে দেখে খুব খুশি হবে, কিন্তু না, সে আমাকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তুই? আম্মুর কথা শুনে আমি ঠোঁট উল্টে বললাম, কেন, আমি এসেছি বলে তুমি খুশি হওনি? আম্মু বলল, খুশি হব না কেন? তোকে তো আসতে বললেও তুই আসিস বলে আসিস না, আর আজ না বলেই চলে এসেছিস, তাই বললাম। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু প্লিজ, তোমাদেরকে ছেড়ে আমার ভালো লাগছে না। আমি পরীক্ষার আগে পর্যন্ত এখানেই থাকবো, প্লিজ। খালামণিকে তুমি একটু বুঝিয়ে বলে দিও। হয়েছে, আর আহ্লাদ করতে হবে না, আমি আপাকে বলবো নে। রাতে আমি, আব্বু আর শাপলা মিলে অনেক গল্প করলাম। আমার আসাতে বাসার সবাই খুব খুশি হয়েছে, কারণ বিয়ের পর মাত্র একদিন আমি আমাদের বাসায় এসেছিলাম, তার আবার সকালে এসেছি, বিকেলে চলে গেছি। বাসায় এসে সবার সাথে আড্ডায় বেশ ভালোই লাগছে। রাতে খাওয়া দাওয়া করার পর আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দরজা খোলার আওয়াজে আমি পেছনের দিকে তাকালাম। পেছনের দিকে তাকাতে আমি অবাক হলাম। দেখি ঈশান ভাইয়া এসেছে। ঈশান ভাইয়া, তুমি এখানে? ঈশান ভাইয়া কিছু বলল না। হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে কেঁদে উঠল। ঈশান ভাইয়ার এহেন কাণ্ডে আমি হতভম্ব হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছি। ঈশান ভাইয়া হঠাৎ এমন আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদার কারণ কি, সেটা আমি বুঝতে পারছি না। আমি ঈশান ভাইয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে ঈশান ভাইয়া, তুমি কাঁদছো কেন? ঈশান ভাইয়ার কান্না ভেজা কণ্ঠের আওয়াজ আমার কানে এলো, অরিন আমাকে ছেড়ে চলে গেছে। ঈশান ভাইয়ার কথায় আমি ভ্রু কুঁচকালাম। বললাম, মানে? ঈশান ভাইয়া বেডে বসে জড়ানো গলায় উত্তর দিল, অরিন আমাকে ছেড়ে আজ সকালে ইউএস চলে গেছে। তোমাকে ছেড়ে চলে গেল কেন? তোমাদের দুজনেরই তো একসাথে যাওয়ার কথা ছিল, তাহলে অরিন আপু একাই চলে গেল কেন? আমি কেন ইউএস চলে যেতে যাব? যাওয়ার হলে তো আগেই যেতাম।
এখন আম্মু অসুস্থ, এই অবস্থায় তাকে ছেড়ে আমি অন্য দেশে গিয়ে পড়ে থাকতে যাব কেন? আমি বললাম, কিন্তু সেদিন রাতে যে সম্পূর্ণ উক্ত শেষ না করেই আমি হঠাৎ চুপ হয়ে গেলাম। ঈশান ভাই আমার দিকে উৎসুক চোখে তাকিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, সেদিন রাতে কি? আমি মুচকি হেসে বললাম, না কিছু না। ঈশান ভাইও আর কিছু বলল না। কয়েক সেকেন্ড চুপচাপ সামনের দিকে তাকিয়ে থেকে হঠাৎ পাশ ফিরে আমার দিকে তাকিয়ে ক্ষীণ সুরে বলল, এক গ্লাস পানি দে তো, আমার ভীষণ পানি পিপাসা পেয়েছে। আমি ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। কান্না করার ফলে ঈশান ভাইয়ার দুটো চোখ লাল হয়ে গেছে। পরনের ইস্ত্রি করা শার্ট প্যান্টও কুঁচকে আছে, মাথার চুলগুলো এলোমেলো, তবুও মানুষটাকে এত সুন্দর লাগছে। না চাইতেও আমার বেহায়া চোখ দুটো তাকে দেখতে ব্যস্ত। কি হলো, এমন হ্যাবলাকান্তের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? এক গ্লাস পানি দে। আমার ভীষণ পানি পিপাসা পেয়েছে। পুনরায় ঈশান ভাইয়ার কণ্ঠস্বর কর্ণপাত হতে আমি একটু নড়ে চড়ে বসলাম। এভাবে হাঁ করে ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে থাকার জন্য খানিকটা লজ্জিতও হলাম। ঈশান ভাইয়াকে চোখের সামনে দেখলে আমার সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে যায়। তখন আমি আমার মধ্যে নেই, একটা ঘোরের মধ্যে চলে যাই। কালকেই হয়তো প্রথম আমি সেই ঘোর ছেড়ে বের হতে পেরেছিলাম। আমি বেড সাইডের টি টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ঈশান ভাইয়ার দিকে এগিয়ে দিলাম। ঈশান ভাইয়া, পানিটা খাও। ঈশান ভাইয়া আমার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পুরো গ্লাস পানি এক নিঃশ্বাসে শেষ করে। আমি তার দিকে তাকিয়েছিলাম। ঈশান ভাইয়া বলল, আরেক গ্লাস দে। আমি আরেক গ্লাস পানি দিলাম। ঈশান ভাইয়া পানি খাওয়া শেষ করে গ্লাসটা পাশের টেবিলে রেখে বসা থেকে উঠে দাঁড়ালো। আমি তার পেছনে দাঁড়িয়েছিলাম। সে পেছন ফিরে আমার দিকে একবার তাকিয়ে বলল, এখন চল। ঈশান ভাইয়ার কথা শুনে আমি বললাম, আমাকে বলছো? আমি কোথায় যাব? ঈশান ভাইয়া অতি স্বাভাবিক গলায় বলল, বাসায় যাবি। আমি বললাম, বাসা মানে? কোন বাসায় যাব? আমাদের বাসায়। আম্মু তোকে আমার সাথে নিয়ে যেতে বলেছে। আমি বললাম, আমি যাব না। যাবি না মানে? কেন যাবি না? এটুকু বলে ঈশান ভাইয়া কয়েক পা এগিয়ে এসে আমার হাত ধরে অপরাধীর সুরে বলল, দেখ, কালকের ব্যবহারের জন্য আমি সরি। আসলে তোকে খুঁজে না পেয়ে আমার মাথা কাজ করছিল না, তাই ওভার রিয়্যাক্ট করে ফেলেছি। প্রমিস করছি আর কখনো তোর সাথে এমনটা করব না। প্লিজ এবার বাসায় চল, তা না হলে আম্মু সবটা বুঝে যাবে। আমি ঈশান ভাইয়ের হাতটা সরিয়ে দিয়ে কড়া গলায় বললাম, কেন বলো তো ঈশান ভাইয়া, কেন আমি সব সময় স্যাক্রিফাইস করতে যাব? আমার কি একটু ভালো থাকার অধিকার নেই? আমার কি নিজের মতো করে একটু বাঁচার অধিকার নেই? আজ তুমি তোমার স্বার্থে আমাকে ফিরে যেতে বলছো কেন? শুধুমাত্র তোমার মায়ের খুশির জন্য? কিন্তু তোমার মাকে নয়, বরং তোমাকে বিয়ে করেছি। তুমি কি আমায় ভালোবাসো? না তো। তাহলে আজ খালামণির জন্য আমায় নিয়ে যাচ্ছ, কাল ইচ্ছে হলে আবার ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে। জানি কথাগুলো শুনতে হয়তো তোমার খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। সো প্লিজ দয়া করে আমাকে আর ডিস্টার্ব করতে এসো না। ঈশান ভাইয়া ক্ষীণ গলায় বলল, তাহলে তুই আমার সাথে যাবি না? আমি মৃদু হেসে বললাম, না। ঈশান ভাইয়া আমার কথায় হয়তো একটু কষ্ট পেল। আমার দিকে একবার আহত দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে রুম থেকে বেরিয়ে এলো। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখলাম ঈশান ভাইয়া সিঁড়ি ভেঙে নিচে নামতেই আম্মু বলল, ঈশান তুই চলে যাচ্ছিস কেন? একটা কাজ আছে খালামণি। আব্বু ওখানেই বসেছিল। আব্বু বলল, একদিন কাজ না করলেও হবে, কিছু হবে না, আজকে থেকে যাও। ঈশান ভাই মৃদু হেসে জবাব দিল, না বাবাই, কাজটা খুব ইম্পর্টেন্ট, তাই আমাকে এক্ষুনি চলে যেতে হবে। আম্মু বলল, আজকে বিরিয়ানি রান্না করেছি, অন্তত খেয়ে যা। ঈশান ভাইয়া বলল, আজ একটু তাড়াতাড়ি আছে, অন্তি তো এখানেই আছি, কাল আবার আসবো, এখন আমি যাই। ঠিক আছে। আম্মু আব্বুর সাথে কথা বলে ঈশান ভাই আমাদের বাসা থেকে চলে গেল। যাওয়ার সময় একবার উপরের দিকে তাকিয়েছিল। আমার সাথে চোখাচোখি হতে আমি চোখ নামিয়ে নিজের রুমে চলে এসেছি। এখন দরজা বন্ধ করে শুয়ে আছি। পুরনো কষ্টগুলো আবার মনের মধ্যে দানা বাঁধতে শুরু করেছে। এতক্ষণ সবার সাথে থেকে ঈশান ভাইয়ের কথা ভুলেছিলাম, কিন্তু আবার মনে পড়ছে। খুব কষ্ট হচ্ছে। আমার ভাবনার মাঝে হঠাৎ
করে আমার ভাইব্রেট মোডে থাকা ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম গোটা গোটা অক্ষরে লেখা আপদ শব্দটা। আমি ভ্রু কুঁচকালাম। আপদ আবার কি? কয়েক সেকেন্ড চিন্তা করার পর মনে পড়ল, আপদ দিয়ে তো রেহান ভাইয়ার বন্ধু রাফিদ ভাইয়ের নাম্বার সেভ করেছিলাম। আমি ফোনটা রিসিভ করলাম। ওপার থেকে রাফিদ ভাইয়া জিজ্ঞেস করলো, হ্যালো অন্তি? হ্যাঁ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বেয়াই সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা অন্তি, আপনাকে একটা কথা বলি। কি? কাল বিকেলে আমার সাথে একটু দেখা করতে পারবেন? আমি আপনার জন্য ওয়েট করব প্লিজ। আমি বললাম, কাল বিকেলে? প্লিজ না করবেন না। রাফিদ ভাইয়ের কথা শুনে আমি কয়েক সেকেন্ড ভাবলাম, তারপরে বললাম, আচ্ছা কোথায় দেখা করতে হবে? বসুন্ধরা সিটি শপিং মলে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি। গুড নাইট। গুড নাইট। ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলাম, হঠাৎ রাফিদ ভাই আমাকে দেখা করতে বললেন কেন? উনি আবার আমাকে কি বলবেন? আমি আর কিছু ভাবতে পারলাম না। সব মিলিয়ে কেমন জগাখিচুড়ি টাইপের অনুভূতি হচ্ছে। ফোনটা বালিশের নিচে রেখে পাশ ফিরে শুয়ে পড়লাম। মনের ভেতরে এখনো ঈশান নামক ঢেউটা জলোচ্ছ্বাসের মতো বয়ে যাচ্ছে। ল্যাম্পপোস্টের হলদে বাতি, জনস্রোতহীন নিশ্চুপ শহর, আকাশ ভরা তারার মেলা, সব কিছুই ঈশানের কাছে আজ তীব্র বিষাক্ত লাগছে। তার বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটা ঠিক কার জন্য হচ্ছে সে বুঝে উঠতে পারছে না। সে ভাবছে অরিনের কথা, কিন্তু চোখের সামনে ভেসে উঠছে অন্তির মুখাকৃতি, তার খিলখিল হাসির আওয়াজ আর তার বোকামিগুলো। ঈশান আজ সিগারেট ধরালো না, কারণ তার ড্রয়ারে আজ সে একটা চিরকুট খুঁজে পেয়েছে, যেখানে লেখা ছিল, সিগারেট খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, আর ভালো ছেলেরা কখনো সিগারেট ছয় না। ঈশান নিজেকেই প্রশ্ন করে, আমি কি আদেও ভালো ছেলে? ভালো ছেলে হলে তোকে এত কষ্ট দিতে পারতাম? কিন্তু আমি কি করব বল? আমি তো তোর ভালোই চেয়েছিলাম। আর ভালোবাসার কথা বলিস, সেটা তো কখনো জোর করে হয় না। ভালোবাসাটা উপলব্ধির ব্যাপার। আর আমার ভালোবাসা নামক উপলব্ধি জুড়ে শুধু অরিন। সেই ক্লাস 9 থেকে তার প্রেমে মাতোয়ারা আমি। সেখানে তোকে আমি কি করে ভালোবাসবো? চলবে।